আচ্ছা, হ্যালো অ্যালকেন, এই হোমওয়ার্কটা আমরা এখন ডিসকাস করছি, যেটা হোমওয়ার্কটা দিয়েছিলাম। আমি ফটাফট বলে দিচ্ছি, তোমরা ফটাফট মিলিয়ে নাও, বুঝে নাও, তাহলেই তো হয়ে যাবে। ফার্স্টে যেটা ছিল তোমার 19 এর, যেটা ছিল 19 এর দাগে, সেখানে বলেছে যে SN2 রিঅ্যাকশন, তো বলেছে কোনটা SN2 ভালো করে দেবে। তো সেখানে কোনটা দেবে, তুমি কোনটা করেছো, ফার্স্টেরটা না পরেরটা? ফার্স্টেরটাই করেছি, যেটা মানে আমি যেটা লিখেছি CH2Cl যে পার্টটা আছে, মানে এটা দেবে তাই তো? হ্যাঁ তো, মানে এখানে তোমার অরটা দেবে না, মানে কম্পাউন্ডটা তো দেবে এইটা। হ্যাঁ হ্যাঁ, মানে যেখানে তোমার এরকম করে আছে CH2Cl, এই কম্পাউন্ডে তো দেবে, কারণ এই কম্পাউন্ডটা 1 ডিগ্রি আছে, তাই তো? প্রাইমারি হ্যালাইড। হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, পরে রোমানটা কি হয় বলো? তো ওটা ফার্স্টেরটা হবে, যেটা আই আছে। আচ্ছা, রানী দুটো যে ফার্স্টটা করেছে না বলো? তো সেকেন্ডেরটা ফার্স্টেরটা হবে, আই এরটা। আইটা হবে, কারণ আইটা হচ্ছে গুড লিভিং গ্রুপ, আইটা হচ্ছে গুড লিভিং গ্রুপ, সো SN2 ভালো করে দেবে। তো আমরা সেখানে পড়েছি যে তোমার SN2 রিঅ্যাকশন অর্ডারটা হচ্ছে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, এই অর্ডারে হয় কিনা বলো? হ্যাঁ হ্যাঁ স্যার, এই অর্ডারে হয় 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। তার মধ্যে দেখো আবার হচ্ছে SN2 সময় কি হয়, এটা লিভিং গ্রুপ ডিটাচ করে এবং সে একই সময়ে লেফট মানে ব্যাক সাইড থেকে অ্যাটাক করে নিউক্লিওফাইল। অ্যাটাক করে। হ্যাঁ, এবার এখানে আইটা হচ্ছে অনেক ভালো লিভিং গ্রুপ আছে তাই। আচ্ছা, আচ্ছা, এটা আমার হয়ে গেল, এটা 19 হয়ে গেল। 20 তে বলেছে কোনটা SN1 ভালো করে দেবে বলেছে। SN1 তুমি জানো অর্ডারটা হচ্ছে 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, এই অর্ডারে হবে। তাহলে এই যে অর্ডার থাকে, তাহলে আমার এখানে কোন ফার্স্টে রোমান 1টা কোনটা आंसर দেবে? SN1 ফার্স্ট পার্টটা, অরের আগেরটা। এটা দেবে কিনা বলো, কারণ এটা তোমার হচ্ছে 3 ডিগ্রি, তাই এটা কিন্তু ভালো করে দেবে। আচ্ছা, রোমান 2টা বলো এবারে কোনটা দেবে? তো ফার্স্ট পার্টটা, ফার্স্ট পার্টটা দেবে, কারণ ওই কম্পাউন্ডটা তোমার ওটা হচ্ছে 2 ডিগ্রি আছে। 2 ডিগ্রি আছে, এটাই ভালো করে দেবে, একদম তাই হবে। আচ্ছা, এবারে কোশ্চেন নাম্বার 21, কি রানী মেলাচ্ছ তো? হ্যাঁ তো, হ্যাঁ, এটা মুছে দিলাম। Complete the following reaction. এটার 1, তোমাকে এরকম একটা কম্পাউন্ড দিয়েছে, এখানে একটা মিথাইল গ্রুপ আছে, সেখানে তোমার হচ্ছে HI দিলাম, তাহলে এখানে রিঅ্যাকশনটা কি হবে দেখো, এখানে HI দিল, তাহলে এখানে সিম্পল অ্যাডিশন হবে অ্যাকর্ডিং টু মার্কোনি অফ জোন। আচ্ছা, এখানে সিম্পল অ্যাডিশন হবে অ্যাকর্ডিং টু মার্কোনি, দুটো হাত খুলে গেল ডবল বন্ডের জায়গায়, এক পাশে তোমার হবে I, এক পাশে হবে H। তাহলে মার্কোনি অফ জোনে বলেছে নেগেটিভ পার্টটা সেখানেই হবে যেখানে হাইড্রোজেন কম, প্রোডাক্ট এটাই হবে। রোমান 2টাও কিন্তু মার্কোনি অফ জোন হবে, তোমার কম্পাউন্ডটা এটা দিয়েছে আর দিয়েছে HBr, তাহলে এখানেও কিন্তু সেই মার্কোনি অফ রুল হয়ে এখানটায় তোমার Br হবে আর এখানে H হবে। এটা তোমার সিম্পল জাস্ট মার্কোনি অফ রুল, বুঝছো কিনা বলো? হ্যাঁ তো, আচ্ছা, রানী বুঝছো? হ্যাঁ তো। আচ্ছা, যে মুছে দিলাম। আচ্ছা, এবার তোমার হয়ে গেছে 22, 21 তাহলে হয়ে গেল তো।
হ্যালোজেনস আর ইনসলিবল ইন ওয়াটার বাট সলিবল ইন বেঞ্জিন এক্সপ্লেইন। এই এক্সপ্রেশনটা কি লিখেছো বলো আমাকে একটু। বলেছে হ্যালোজেনস আর ইনসলিবল ইন ওয়াটার বাট সলিবল ইন বেঞ্জিন। আনসার কি লিখেছো? ডিউ টু ডিউ টু লো পোলারিটি। আচ্ছা তো তার সাথে আমি লিখেছি ওই যে যেহেতু বলাই হয় যে লাইক ডিজলভস লাইক, আর হ্যালোজেনস হচ্ছে তোমার নন পোলার, হ্যাঁ ওয়াটার হচ্ছে আর সেটাই ডিজলভ হচ্ছে নন পোলার বেনজিন। আচ্ছা ঠিক আছে, মানে এখানে তোমার হচ্ছে হ্যালোজেনস আর ইনসলিবল ইন ওয়াটার, বিকজ ওয়াটারটা হচ্ছে পোলার সলভেন্ট, বেনজিনটা হচ্ছে নন পোলার সলভেন্ট। তো হ্যালোজেনসটা একটা বলছো যে সেখানে কম্পাউন্ডটা নন পোলার, দ্যাটস ওয়াই সলিবল ইন নন পোলার বেনজিন। ঠিক আছে। হাউ উইল ইউ কনভার্ট আয়োডোফর্ম টু প্রোপাইন? এটা এখন করতে পেরেছো? সেটা আমি ফার্স্ট স্টেপটা করেছি, বাট তারপরে না বুঝতে পারছি না কি করে করবো। আচ্ছা 22 এর তাহলে বি কনভার্ট আয়োডোফর্ম, তারপরে CH3 এখান থেকে করতে বলেছে প্রোপাইন। প্রোপাইন মানে হচ্ছে CH3C ট্রিপল বন্ড CH, এই কম্পাউন্ডটা প্রোপাইন, আয়োডোফর্ম টু প্রোপাইন। আচ্ছা তুমি কিভাবে করবে দেখো, তুমি ফার্স্টে একে সিলভার ডাস দিয়ে হিট করো, সিলভার ডাস দিয়ে হিট করলে সেখানে দেওয়া হবে C2H2 অ্যাসিটিলিন, মানে এরকম করে স্ট্রাকচারটা C ট্রিপল বন্ড CH এরকম করে হয়ে গেল। এবারে তুমি এখানে এ দাও, ওই সোডিয়াম মেটাল দাও, সোডিয়াম মেটাল 1 মোল দাও, 1 মোল 1 মোল দাও, তাহলে এক পাশে ঢুকবে, তাহলে C ট্রিপল বন্ড C এখানে CH3 সরি কি বলছিল, তাহলে আমি এক পাশে ঢুকবে এখানে, তাহলে এক পাশে H থাকবে, এক পাশে তোমার হচ্ছে এরকম থাকলো, আর এক প্লাসে তোমার হয়ে গেল এখানে -Na+, মানে এগুলো হচ্ছে অ্যাসিডিক হাইড্রোজেন, সোডিয়াম মেটাল দিয়ে সেগুলো রিপ্লেস করে দেবে, আর তারপরে তুমি সেখানে CH3I দাও বা CH3Cl দাও, তাহলে তোমার সেখানে CH থাকছে এখানে ট্রিপল বন্ড C এরকম হলো, আর এখানে তোমার হয়ে গেল CH3 গ্রুপ ঢুকে গেল এখানে, এরকম করে ঢুকে গেল, এই কম্পাউন্ডটা হয়ে গেল প্রোপাইন। দেখো এরকম হচ্ছে স্টেপটা, তোমাকে এরকম করে ভাবতে হবে, মাথার মধ্যে নিয়ে আসতে হবে। আমরা কিন্তু এরকম রিঅ্যাকশনটা পড়েছিলাম, মনে করে দেখো এই রিঅ্যাকশনটা পড়েছিলাম আলাদা করে, যে অ্যালকিল হ্যালাইড রিঅ্যাক্টস উইথ ইথাইল গ্রুপ, এরকম একটা বলেছিলাম, তোমাকে সবগুলো মাথায় রেখে কাজ করতে হবে। আচ্ছা তো তুমি এখানে এরকম করে বানাতে পারো। ক্লিয়ার হয়েছে এটা? হ্যাঁ Why chloroform contains chlorine but gives no reaction with silver solution? Why chloroform contains chlorine but not no reaction with silver nitrate? তাহলে এখানে সিলভার নাইট্রেট রিঅ্যাকশন কেন করছে না? কারণ in chlorine, বলো। so কারণ in chlorine CCl bond have partial double bond character, or CCl3 is a covalent bond. Also chlorine is not a good leaving group, so সেই কারণে it gives no আচ্ছা। reaction with HNO3 solution. আচ্ছা ক্লোরোফর্ম মানে হলো CH3, মানে এই তিনখানা Cl আছে এরকম, এই যে কিন্তু এই Cl টা বের হচ্ছে না একটা বলেছে, মানে Cl টা ফ্রি নয়। ক্লোরোফর্ম contains chlorine but give no reaction with silver nitrate, তুমি এখানে সিলভার নাইট্রেট দাও, তাহলে বলেছে তুমি সেখানে AgCl এর হোয়াইট প্রেসিপিটেট এরকম করে পাচ্ছ না, এটা পাচ্ছ না। তো কারণে কি না, ওই Cl টা কিন্তু ফ্রি নয়, একদম ঠিক আছে, Cl টা ফ্রি না হলে এই প্রেসিপিটেট পাবে কি করে? Cl টা কেন ফ্রি নয়, কারণ এই Cl টাও এখানে কনজুগেশন করতে পারছে, হ্যাঁ এই জন্যই, মানে প্রত্যেকটা Cl কনজুগেশন করছে। Name the reagent used to convert bromoethane to butane. কি রিয়েজেন্ট গো? 22-23 এরটা এ কি হবে, কি রিঅ্যাকশন এটা? আচ্ছা কোনটা বলছো? নেক্সট 23rd এ। So 23rd এর এ। হ্যাঁ সিমোনিমি রিঅ্যাকশন। কেন গো? সিমোনিনি তো এস্টার ফরমেশন হয়, এখানে তো অ্যালকেন দিয়েছে, ব্রোমোইথেন থেকে বিউটেন। তো ওটা তো Na ড্রাই ইথার দিলে হবে না?
হ্যাঁ হবে তো, এর নাম তো উর্ধ রিঅ্যাকশন গো। তুমি সিমোনিনি কেন বলছো রানী? এটা তো উর্ধ রিঅ্যাকশন সিম্পল। ব্রোমো ইথেনে তো কার্বন দুটো আছে, মানে ইথাইল ব্রোমাইড এর কথা, এটা ইথাইল ব্রোমাইড থেকে বিউটেন হয়েছে, 4টে কার্বন হয়ে গেছে, এটা উর্ধ রিঅ্যাকশন সিম্পল। ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা, রাইট দ্য টু ইউজেস অফ ফ্রেয়ন। ফ্রেয়ন হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন, দিস ইজ ইউজড ইন দ্য কুল্যান্ট, ইন দ্য রেফ্রিজারেটর, ইন দ্য এসি। আর তারপরে বলেছে 24 এ নেম দ্য রিএজেন্ট ইউজ টু কনভার্ট ব্রোমোইথেন টু ইথক্সি ইথেন। তোমাকে কি আমি পড়িয়েছি উইলিয়ামসন রিঅ্যাকশন পড়িয়েছি? হ্যাঁ স্যার পড়িয়েছি। তাহলে এই 24 এর এরটা কি হবে বলেছে কি দেখো। তো C2H5O minus Na+. হ্যাঁ, ওটাও কিন্তু ওই রিঅ্যাকশনটাই। আমি তো সব মুছে দিচ্ছি, খাতা সব লিখে নিচ্ছ তো? 24 বলেছে কনভার্ট ব্রোমোইথেন মানে ইথাইল ব্রোমাইড, CH3CH2Br, এটা হচ্ছে ইথাইল ব্রোমাইড, কনভার্ট ব্রোমোইথেন টু ইথক্সি ইথেন, এটা হচ্ছে ইথক্সি ইথেন। তো তুমি সেখানে সিম্পল দাও CH3CH2ONA কে দাও, তাহলে তো হয়ে যাবে। CH3CH2ONA দিলে সেখানে Br NaBr বেরিয়ে গিয়ে এটা হয়ে যাবে। এটা পড়েছিলাম উইলিয়ামসন সিনথেসিস রিঅ্যাকশন। 24 এর এটা তোমার হচ্ছে A। ইউজেস অফ আয়োডোফল ওই সমস্ত পড়া দরকার নেই, ইউজেস গুলো ওটা ওই অ্যান্টিসেপ্টিক ওই সমস্ত পড়ে নেবে। আচ্ছা, স্টেট দ্য ইউজেস অফ DDT ইনসেক্টিসাইড। হুইচ কম্পাউন্ড 25 এটা বলছি, 25 এর বি বলছি। হুইচ কম্পাউন্ড ইন দ্য ফলোইং ইজ দ্য ফলোইং কাপলস উইথ রিএজেন্ট ফার্স্ট SN2 রিঅ্যাকশন। কোনটা ভালো করে SN2 দেবে? কোনটা করেছে 25 এরটা? তো ফার্স্ট এটা হচ্ছে ব্রোমোপেন্টেন। তাহলে 25 এটা বলছে এখানে বিটটা SN2 বলেছে, তাহলে কোনটা 1 না 2? মানে দাঁড়াও, 1 ব্রোমোপেন্টেন যেটা। 1 ব্রোমোপেন্টেন হবে একদম, কারণ এখানে সি SN2 বলেছে, তুমি জানো অর্ডারটা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি। ঠিক আছে, এবারে বলেছে 1 ব্রোমো 2 মিথাইল বিউটেন অর 2 ব্রোমো 2 মিথাইল বিউটেন, কোনটা? তো 1 ব্রোমো 2 মিথাইল বিউটেন। ব্যাস ঠিক আছে, ওকে। How you do differentiate between SN and SN2 mechanism of substitution reaction? Example, তুমি তাহলে SN ও SN2 reaction mechanismটি বুঝিয়ে বলে দেবে। ঠিক আছে, একটা তো 2 স্টেপ হচ্ছে, একটা তো 1 স্টেপ হচ্ছে। হ্যাঁ, মানে তুমি কিন্তু মানে ডিফারেন্সটা বলবে আর সেখানে তুমি একটা রিঅ্যাকশন দিয়ে বুঝিয়ে দেবে। 27 এরটা বলো, বলেছে কমপ্লিট দ্য রিঅ্যাকশন। ওখানে ব্রোমিন CCl4 রিঅ্যাকশনে কি হবে? C6H5Br plus CO2 plus AgBr. এই রিঅ্যাকশনটার নাম কি রানী? হ্যাঁ স্যার। এই রিঅ্যাকশনটার নাম কি? 27 এর এই রিঅ্যাকশনের নাম কি? সিলভার সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড প্লাস ব্রোমিন CCl4। রানী শুনতে পাচ্ছো? হ্যাঁ স্যার। রিঅ্যাকশনের নাম কি? কি নাম? কি নাম বলো, সমাপিতা বলো। তো এটা ওই বড়দিন হান্সডিকের রিঅ্যাকশন। হান্সডেকার রিঅ্যাকশন। আর তুমি যেটা বলছিলে রানী একটু আগে সিমোনিনি, সেখানে আয়োডিন দিলে সিমোনিনি হয়, এখানে বোরোডিন হান্সডেকার ব্রোমিন ক্লোরিন দিলে। হ্যাঁ, আচ্ছা, এবার বলেছি এক্সপ্লেইন দ্য উডস-ফিটিক রিঅ্যাকশন। তুমি রিঅ্যাকশন লিখে বুঝিয়ে বলে দেবে। Anti-Markovnikov's rule or peroxide effect applies to addition of HBr only and not to the addition of HCl or HBr. Give reason. এটা তুমি লিখতে পেরেছো কোথাও? সেটা আমি লিখতে পারিনি। এখানে তুমি লিখবে, তোমাকে বলে দিচ্ছে আনসারটা। তুমি এটা বুঝতে পেরেছো তো, যে আমি সেখানে বলেছিলাম যে HBrটাই কিন্তু অনলি অ্যান্টি-মার্কোনিকভ দেয়। মানে তুমি সেখানে যদি HCl আর H2O2 দাও, সেখানে কিন্তু অ্যান্টি-মার্কোনিকভ হবে না, নরমাল মার্কোনিকভই হবে। মানে অ্যান্টি-মার্কোনিকভ অনলি শোয়িং বাই HBr, মানে সেখানে অনলি HBrটাই অ্যান্টি-মার্কোনিকভ দেখায়। তাহলে অনলি HBrটাই অ্যান্টি-মার্কোনিকভ দেখায়। তো এর রিজনটা কি? রিজনটা তুমি লিখবে যে এই যে যখন HBr যখন তুমি দাও ইন প্রেজেন্স অফ H2O2, একটা রিঅ্যাকশনের স্টেপ হয় এন্ডোথার্মিক। আর তুমি জানো যে কোন একটা রিঅ্যাকশন এন্ডোথার্মিক হয়, সেই রিঅ্যাকশনটা স্পন্টেনিয়াস নয়। তো সেখানে HBr যখন তুমি দাও, সেখানে সবগুলো স্টেপই এক্সোথার্মিক হয়, মানে সবগুলো ডেল H ভ্যালু নেগেটিভ হয়।
কিন্তু যখন তুমি সেখানে HCl এবং H2O2 দাও সেখানে তার একটা স্টেপ এন্ডোথার্মিক হয়ে যায়, তাই সেটা অ্যান্টি মার্কোনিকোভ শো না করে সেটা নর্মাল মার্কোনিকোভে অ্যাডিশনটা হয়। তার মানে ইন কেস অফ HCl or HI এই কম্পাউন্ডটা অ্যান্টি মার্কোনিকোভ শো করছে না, বিকজ so when the alkene reacts with HCl or HI in presence of H2O2, তাহলে সেক্ষেত্রে one of the step of the reaction mechanism is endothermic। ঠিক আছে, একটা স্টেপ কিন্তু এন্ডোথার্মিক হয়, মানে যখন সেখানে HCl বা HR যখন অ্যালকিনের সঙ্গে রিঅ্যাকশন করে ইন প্রেজেন্স অফ H2O2 সেখানে তোমার একটা স্টেপ এন্ডোথার্মিক হয়। আর তুমি জানো যে এন্ডোথার্মিক রিঅ্যাকশন হলে সেটা স্পন্টেনিয়াস হয় না, তার জন্যই স্পন্টেনিয়াস না হওয়ার জন্য রিঅ্যাকশনটা কন্টিনিউ হয় না, তাই সেখানে রিঅ্যাকশনটা নর্মাল অ্যান্টি মার্কোনিকোভ রুল ফলো করে না করেই নর্মাল মার্কোনিকোভে করলে সেটা ঠিকঠাক এবং সেটা এক্সোথার্মিক হয়, তাই সেই অ্যান্টি মার্কোনিকোভ রুল ফলো করে না। কিন্তু যখন তুমি সেখানে HBr দিয়ে রিঅ্যাকশনটা করো সেখানে HBr কিন্তু অ্যান্টি মার্কোনিকোভ রুলের ক্ষেত্রে যে স্টেপগুলো হয় প্রত্যেকটা স্টেপ এক্সোথার্মিক হয় এবং সবগুলো স্টেপে কিন্তু তোমার ডেলিজ ভ্যালু নেগেটিভ হয়। আর তুমি জানো এটা হচ্ছে কন্ডিশন ফর ফেভারেবল কন্ডিশন ফর স্পন্টেনিটি। এটা তোমার হচ্ছে কোন কোশ্চেনটা? এই কোশ্চেন তোমার হচ্ছে 28 এরটা, 28 এর এ। বুঝিয়ে বলতে পারবে তো? দু লাইন লিখবে পরীক্ষায়। হ্যাঁ স্যার। আচ্ছা, হোয়াই দা হ্যালোয়ারিনস আর লেস রিঅ্যাক্টিভ দ্যান হ্যালোঅ্যালকেনস, এর আনসারটা যা হবে হোয়াই ক্লোরোবেনজিন নট গিভ প্রেসিপিটেট উইথ সিলভার নাইট্রেট, হোয়াই ক্লোরোবেনজিন নট গিভ দা অ্যাসিড রিঅ্যাকশন, ইজিলি সবার আনসার একই হবে। ওই যে CCl বন্ড গেট পার্সিয়াল ডবল বন্ড ক্যারেক্টার বলেছিলাম, মনে আছে আগের ক্লাসগুলোতে? হ্যাঁ স্যার। মনে পড়ছে না তাই তো? হ্যাঁ স্যার মনে আছে। মনে আছে, মানে ওই কথাই রেজোনেন্স বলতে হচ্ছে বলে। হ্যাঁ, মানে এই যে হ্যালোয়ারিনসটা কম রিঅ্যাক্টিভ আছে কারণ এই যে কনজুগেশন হচ্ছে, এই কনজুগেশনের জন্য এই বন্ডটা ডবল বন্ড ক্যারেক্টার গেইন করে যায়। রানী বুঝতে পারছো? হ্যাঁ স্যার। মানে এই যে বন্ডটা ডবল বন্ড হয়ে যায়, ওই একই এক্সপ্রেশন কিন্তু যেদিন পড়েছো এর আগে। তো এই জন্যই হ্যালোয়ারিনসগুলো কিন্তু অনেক কম রিঅ্যাক্টিভ হয় হ্যালোঅ্যালকেনের থেকে। আচ্ছা, এবারে নেক্সট 29 এর এ, স্যান্ডমেয়ার রিঅ্যাকশন, কেমিক্যাল রিঅ্যাকশন। তুমি স্যান্ডমেয়ার রিঅ্যাকশন ভালো করে জানো? আচ্ছা, লিখে নিয়েছো খাতায়। প্রিপারেশন অফ DDT তোমাকে দেখিয়ে দিয়েছি, DDT প্রিপারেশন লাস্ট ক্লাসে বলেছি কি না DDT-টা? হ্যাঁ স্যার। দেখে নিয়েছো। আচ্ছা, নেক্সট 30, উইথ দ্য হেল্প অফ রেজোনেন্স স্ট্রাকচার সো দ্য অ্যালাইল হ্যালাইডস আর লেস রিঅ্যাক্টিভ দ্যান অ্যালকিল হ্যালাইড। এই যে আমি তোমাকে এঁকে দিয়েছি, তুমি এটাই কন্টিনিউ করবে, তোমার খাতায় অনেকবার আঁকা আছে এই জিনিসটা। এই যে তোমাকে বলেছিলাম 50 খানা কোশ্চেনের একই আনসার হবে। হোয়াই ক্লোরোবেনজিন ইজ লেস রিঅ্যাক্টিভ, হোয়াই ক্লোরোবেনজিন নট গিভ অ্যাসিড টু রিঅ্যাকশন, হোয়াই ক্লোরোবেনজিন টু ফেনল ইজ ডিফিকাল্ট প্রসেস টু প্রিপেয়ার, হোয়াই ক্লোরোবেনজিন নট গিভ দ্য হোয়াইট প্রেসিপিটেট সিলভার নাইট্রেট, সবার একই আনসার। বুঝতে পারছো নাকি স্পিডে বলছি গো? এটা সব হয়ে গেছে বলে ডিসকাস করলে এত স্পিডে বলে হ্যাঁ দিচ্ছি আমি। স্যার বুঝেছি। হ্যাঁ স্যার। আচ্ছা, রাইট দ্য উডস-ফিটিক রিঅ্যাকশন, কমন কোশ্চেন আছে। Out of HCl and SOCl2, which one the preferable for converting ethanol into chloroethane? রানী বলো। হ্যাঁ, তুমি 36 টা রানী শুনতে পাচ্ছ? বাবা, কে টং টং করছে? কে গিটার বাজাচ্ছে? কে আজকে? রানী না রিনা জাসা? কে বাজাচ্ছে গিটার? রানী? ঠিক আছে। রানী তো কথা বলছো? হ্যাঁ স্যার। কোথায়? না মিউট আছো? আমার বাড়িতে কথা। বলো বলো, এটা আনসার বলো। 30 এর আনসারটা বলো। HCl না SOCl2 কোনটা হবে? স্যার HCl। কেন? বাড়িতে পড়োনি তুমি? হ্যাঁ, আনসার হবে SOCl2, তাই তো সমার্পিতা? হ্যাঁ স্যার, কারণ ওটা রিঅ্যাক্ট করলে HCl আর SO2 হয়, যেটা গ্যাস প্রোডাক্ট। গ্যাসে বেরিয়ে যায়, এটা ক্লাসে বলেছি তো। হ্যাঁ হ্যাঁ। রানী তুমি ভুলে গেছো, SOCl2 হবে। SOCl2 করলে যে সাইড প্রোডাক্ট গুলো হয় সবাই গ্যাসিয়াস হয়, SO2 এবং HCl সব গ্যাস হয়, তাই সেটা খুব ইজিয়েস্ট বের করানোর ক্ষেত্রে, তাই পিওর ফর্ম পাওয়া যায় SOCl2 দিয়ে করলে। SOCl2 রিঅ্যাকশনটার কি নাম? অ্যালকোহল প্লাস SO2 রিঅ্যাকশনটার কি নাম? পিরিডিন দিলে রিঅ্যাকশনটার কি নাম? ওই যে দাঁড়াও। ডার্জেন রিঅ্যাকশন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডার্জেন ডার্জেন রিঅ্যাকশন।
কোশ্চেন আনসার ডিসকাশন হচ্ছে, ফটাফট হু হু করে বলছো, হু হু করে বলবে, না হলে হবে না। আচ্ছা, রানী কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছ রানী? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা, তারপরে নেক্সট 31 এর এ, উইথ দ্য হেল্প অফ পোলারিটি অফ দ্য কার্বন হ্যালোজেন বন্ড সো দ্য অ্যারাইল হ্যালাইডস আর লেস রিঅ্যাক্টিভ দেন অ্যালকিল হ্যালাইড। দেখো একই আনসার বারবার দিয়েছে, একই কোশ্চেন দিয়েছে বারবার, হ্যাঁ ওই সেম আনসার হবে। হ্যাঁ ডাবল বন্ড হচ্ছে। একদম, ওটা এঁকে দেবে। 31 এর বিটটা বলো, উলম্যান কাপলিং, উলম্যান রিঅ্যাকশন কোনটা? Ullmann তো ওটাই iodobenzene, two moles of iodobenzene by any aryl halide reacts in the presence of Cu to form biphenyl compound. একদম, এর নাম উলম্যান কাপলিং। আমি দেখিয়ে দিচ্ছি উলম্যান কাপলিংটা একবার। ও রানী কি গাড়িয়ে যাচ্ছ, ট্রাভেল করছো রানী? হ্যাঁ স্যার। তুমি কি ট্রাভেল করছো, কোথায় যাচ্ছো? না স্যার কোথাও যাচ্ছি না, আমি তো বাড়িতে বসে রয়েছি। বাড়িতে বসে আছো, ঠিক আছে। কি তোমাদের আজকে পড়তে আসার কথা ছিল না এখানে? তো আমার পসিবল হবে না। হবে না তাই তো? না না স্যার। আচ্ছা নেক্সট দেখো তাহলে উলম্যান কাপলিংটা বলছিলাম, 31 এর বি, উলম্যান কাপলিং, উলম্যান রিঅ্যাকশন। এটা আয়োডোবেনজিন 2 মোল নিচ্ছ, এখানে কপার দিয়ে হিট করছো, দিলে দুটো বেনজিনই এখানে পরপর লেগে গেল এরকম করে, এবং এখানে হয়ে গেল CuI2 এরকম করে, মানে এই রিঅ্যাকশনটার নাম হচ্ছে উলম্যান কাপলিং। একদম ঠিক আছে, এর নাম উলম্যান কাপলিং। এবং এই কম্পাউন্ডের নাম হচ্ছে বাইফিনাইল, এর নাম বাইফিনাইল। এটা 31 এর বি হয়ে গেল। আচ্ছা, আবার একই কোশ্চেন দিয়েছি 31 এর, 32 এর এ, 32 এর এটা, treatment of alkyl chloride with aqueous KOH tends to the formation of alcohol, but in presence of alcoholic KOH, alkene are the major product. Explain. 32 এর এ কি করেছো বলো? So in the reaction of alcoholic aqueous KOH, nucleophilic substitution reaction takes place. So in place of Cl, OH nucleophile attacks to form alcohol. In the reaction with alcoholic KOH, beta elimination reaction takes place. So the Cl is removed and even the compound is dehydrated to form alkene as the major product. ব্যাস ঠিক আছে একদম। এই কথাটা যে বলেছো, এই কথাটা বলার পরে রিঅ্যাকশন দেখিয়ে দেবে, মানে aqueous KOH দিলে সেখানে SN2 হয় এরকম দেখিয়ে দেবে। হ্যাঁ, aqueous KOH দিলে সেখানে SN2 রিঅ্যাকশন হয়, Cl রিপ্লেস OH হয়ে গেল, একটা যে কোনো एग्जांपल দেখিয়ে দেবে। আর এখানে দিলে সেখানে কি হয়, বিটা এলিমিনেশন রিঅ্যাকশন, E2 লিখেছি আমি, একে E2 রিঅ্যাকশন বলে, বিটা এলিমিনেশন রিঅ্যাকশন, তো এখানে অ্যালকিন মেজর প্রোডাক্ট হয়। রানী লিখে নাও। আচ্ছা 32 এর বিটটা কিছু করতে হবে না, 32 সিটটাই বলবো এখন। 32 এর সিটটা এই এখনই করলাম, SOCl2 বেস্ট ওয়ে অফ প্রিপারেশন অফ দ্য অ্যালকিল হ্যালাইড, কারণ সেখানে তোমার OH টা রিপ্লেস করে Cl হয়ে যায় এবং সেখানে তোমার বাকি সাইড প্রোডাক্টস তো গ্যাসিয়াস হয়, এটা পিওর ফর্মে পাওয়া যায়। আচ্ছা এখানে তোমার C এর 1 আছে, তো এখানে তোমার আছে 1 2 3 3 1 2 3 OH আছে, তুমি সেখানে SOCl2 দিলে তোমার সেখানে কি হবে, এখানে Cl হবে, এখানে SO2 হবে, আর এখানে HCl হবে, মানে এটা পিওর ফর্মে পাওয়া যাবে তোমার, এটা পিওর ফর্ম হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা তো পিওর ফর্মে হবে। আর বাকিগুলো তুমি পড়েছো, অ্যান্টি মার্কোনিক অফ স্টুল হবে, তাই তো? বলো তোমরা একটু বলে দাও আমাকে। আর সেকেন্ডেরটা HBr অ্যান্টিমার্কোনিকাল রুল হচ্ছে, হ্যাঁ, আর থার্ডেরটাই Cl এর জায়গায় I হয়ে যাচ্ছে। থার্ডেরটা, আচ্ছা থার্ডেরটার কি নাম গো রানী? সোডিয়াম আয়ন অ্যাসিডোনিক রিঅ্যাকশনের নাম কি হয় এখানে? সরি
ফিঙ্কেলস্টাইন রিঅ্যাকশন মনে পড়ে? স্যার আমি করেছি, সব ভুলে গেছো তাই তো? স্যার নামটা ভুলে গেছি সবার। হ্যাঁ, ফিঙ্কেলস্টাইন রিঅ্যাকশন, ঠিক আছে। আচ্ছা, আবার দেখো 33 এরটা কিন্তু একই আনসার, দেখো আবার একই কথা। Also, 33 এরটা একই কথা। তারপরে 33B explain why the dipole moment of chlorobenzene is lower than that of cyclohexyl chloride. এটারও একই আনসার, ওই প্লাস আর এফেক্ট, ডবল বন্ড ক্যারেক্টার, বন্ড, ওই একই কথা। হ্যাঁ আচ্ছা স্যার এখানে একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ, তো বলছি sp2 হাইব্রিডাইজেশন হলে তো তোমার ইয়ে কম হয়, মানে ডাইপোল মোমেন্ট, সেটা কেন হয়? দেখাচ্ছি। থার্টি থ্রি এর বি রোমান 1 বলেছে ডাইপোল মোমেন্ট অফ ক্লোরোবেনজিন ইজ লোয়ার। আমি বুঝিয়ে ধরেন, দেখো এখানে যদি ক্লোরোবেনজিন হয় এরকম করে, আর এখানে তোমাকে দিয়েছে সাইক্লোহেক্সাইল ক্লোরাইড, বলেছে ডাইপোল মোমেন্ট কিন্তু এর বেশি এর কম। কেন এর একবার কম হয়ে গেল? আমরা কিন্তু ডাইপোল মোমেন্টকে এক্সটেন্ড করব একটা স্পেশাল টার্ম দিয়ে, দেখো সেটা। যখন সেখানে তোমার এই গ্রুপটা থাকছে, তুমি কিন্তু একই কথা লিখবে শুরুতে, এই বন্ডটা এখানে এসে এই বন্ডটা এখানে আসছে, তখন এখানে স্ট্রাকচারটা কেমন হচ্ছে দেখো দেখি। ডবল বন্ড সিএল, এই লোন পেয়ার, এই লোন পেয়ার, এখানে প্লাস, এটা কি, এটা সিএল, তো এখানে এরকম করে প্লাস হয়েছে, এখানে নেগেটিভ এরকম করে হয়েছে। ডাইপোল মোমেন্ট মানে হচ্ছে টু ডিফারেন্ট পোল, তাহলে এখানে কিন্তু কোনো ডবল বন্ড কিছু নেই, তাহলে আমার এই যে বন্ডটা একে শিফট করছে, এখানে নেগেটিভ আর এখানে পজিটিভ হলো, তাহলে মোমেন্টটা উপরের দিকে। এখানেও কিন্তু সিসিএল মোমেন্টটা কিন্তু উপরের দিকে হওয়া উচিত ছিল, কিন্তু ডিউ টু প্লাস আর এফেক্ট এই বন্ডটা কিছুটা মিউচুয়াল হয়ে গেছে, মানে ডাইপোল মোমেন্ট কিন্তু উপরের দিকে কাজ করছে অবভিয়াসলি, মানে নিউ আরটা, but this resultant moment slightly neutralized by plus আর effect। প্লাস আর এফেক্টের জন্য এই ডাইপোল মোমেন্টের ভ্যালুটা কিন্তু কমিয়ে দিয়েছে এখানে। কেন কমে গেছে কেন? কারণ ডাইপোল মোমেন্টের যে ভ্যালুটা হয়, মানে লোয়ার থেকে হায়ার ইলেকট্রনিকে শিফট করে, লোয়ার থেকে হায়ার ইলেকট্রোনেগেটিভিটিকে শিফট করে। যেহেতু এখানে এখানে প্লাস আর গ্রুপটা আছে, এই বেঞ্জিনকে দিচ্ছে, তাই কিছুটা এখানে মিউচুয়াল হয়ে যাচ্ছে বেসিক্যালি। আর এখানে কিন্তু ওরকম কোনো ব্যাপার নেই, কোনো কনজুগেশন হচ্ছে না, তাই তুমি কিন্তু এক্সটেন্ড করো এরকম করে যে in case of chlorobenzene dipole moment of CCl bond partially neutralized by plus or effect of Cl. In case of chlorobenzene the dipole moment of CCl bond partially neutralized by plus or effect of Cl group. আর ইন কেস অফ সাইক্লোহেক্সাইল সেখানে কোনো প্লাস আর এফেক্ট নেই, তাই ডাইপোল বেশি আছে এখানে। আর তুমি যেটা বলছো যে sp2 হলে কেন কমে যায়, ওরকম কোনো লজিক এখানে নেই, তো লজিকটা হচ্ছে কনজুগেশনের জন্য মিউচুয়াল হয়ে গেছে, ঠিক আছে, এই জন্য। বুঝতে পারলে কিনা বলো আমাকে? হ্যাঁ স্যার বুঝেছি। লিখে নাও খাতায় আনসারগুলো, পয়েন্টগুলো লিখে নাও। আচ্ছা, হয়েছে, এটা প্রাণী হয়েছে। হ্যাঁ স্যার। তাহলে আমার এটা 33B হয়ে গেল।
আচ্ছা 33 এর রোমান 2 বি এর গ্রিনার রিয়েজেন্ট শুড বি প্রিপেয়ার্ড আন্ডার অ্যানহাইড্রাস কন্ডিশন কি লিখেছো বলো? So Karan, if there is any presence of an active hydrogen compound, the alkyl halide turns to alkane totally. হ্যাঁ মানে গ্রিনার রিয়েজেন্ট বলেছে প্রিপেয়ার করছো অ্যানহাইড্রাস কন্ডিশন, যদি সেখানে জল থাকে তাহলে সেই গ্রিনার রিয়েজেন্ট রিঅ্যাক্টস উইথ ওয়াটার it form alkane plus MgOH এটা হয়ে যাবে। তার মানে গ্রিনার রিয়েজেন্ট জল থাকলে সেখানে কি হবে, সেখানে অ্যালকেন হয়ে যাবে RH প্লাস MgOH। হয়ে গেল? তাই মানে তাই জন্য তোমাকে অ্যানালিসিস ফাংশনে করতে হয়। থার্টি থ্রি তাহলে তোমার রোমান 1 রোমান 2 হয়ে গেল। গ্রিনার রিয়েজেন্ট শুড বি প্রিপেয়ার্ড আন্ডার অ্যানাইড্রাস কন্ডিশন। না আবার রোমান 3 হচ্ছে অ্যালকিল হ্যালাইড দো পোলার আর ইনমিসিড ওয়াটার, এটাও হয়ে গেছে এটা বলা। 34 এরটা বলো। So 3 এটা একবার বলো, এক্স্যাক্টলি আনসারটা কিভাবে লিখবো? কোনটা গো? এই সাব পার্ট 3 এটা। অ্যালকিল হ্যালাইড দো পোলার আর ইনমিসিবল উইথ ওয়াটার, এটা বলছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি মানে আনসারটা অ্যালকিল হ্যালাইডের মধ্যে পোলারিটি একটা আছে, মানে স্লাইডলি পোলারিটি তো আছে, ডাইপোলারিটি তো আছে কিছুটা। এখানে দেখো ধর একটা বললাম অ্যালকিল হ্যালাইড CH3Cl, তো এখানে অ্যাকচুয়ালি ওয়াটারের মধ্যে তো হাইড্রোজেন বন্ডিং হয়, কিন্তু অ্যালকিল হ্যালাইড কিন্তু পোলার। এই যে এরকম করে যেটা পোলারিটি এখানে আছে, মানে এটা কিন্তু একটা মোমেন্ট আছে রেজাল্ট, মানে এই কম্পাউন্ড কিন্তু পোলারই হয়েছে, পোলার। তুমি সেখানে আগে বলেছিলে নন পোলার, কিন্তু পোলারিটি আছে বাট দিস ইজ স্লাইট ভেরি লো পোলারিটি ভ্যালু। তো ওই ভ্যালুটা কিন্তু মানে ওয়াটারের অনেক হাই ভ্যালু, ওয়াটারটা অনেক বেশি হাই পোলার সলভেন্ট, এই জন্য সলিউবল হচ্ছে না। আচ্ছা আচ্ছা। আর ইভেন সেখানে ওয়াটারের মধ্যে বন্ডিংটা হচ্ছে হাইড্রোজেন বন্ডিং পোলারিটির জন্য, সেখানে অ্যালকিল হাইড্রের মধ্যে তো একটা উইক ডাইপোল ইন্টারঅ্যাকশন থাকে, তাই সেটা সলিউবল হয় না, ওদের বন্ডের যে নেচারটা ম্যাচ করছে না। তাহলে 33 পুরো কমপ্লিট। 34 এটা তো কিছু বলার নেই আমার, তাই আমি এটা 34 আর 35, তাহলে 34টাকে বলি। 34টা রানী বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার করেছি, আমি বলবো। বলো। স্যার ফার্স্ট এরটা হবে 1 ব্রোমো পেন্টেন, তারপরে 2 ব্রোমো, আর তারপরে 2 ব্রোমো 2 মিথাইল বিউটেন। একদম ঠিক আছে, ঠিক আছে একদম। সেকেন্ড এরটা হবে 1 ব্রোমো 3 মিথাইল বিউটেন। সম্বিদা মেলাও, সেকেন্ড এটা মেলাও, বলো ঠিক বলছি না বলবে আমাকে, হ্যাঁ বলো একবার। 1 ব্রোমো 3 মিথাইল বিউটেন, 2 ব্রোমো মিথাইল বিউটেন, 2 ব্রোমো 2 মিথাইল বিউটেন, আর থার্ড এরটা হবে 2 ব্রোমো 2 মিথাইল, সরি স্যার আমি ভুল বলেছি, আরেকবার বলবো? বলো। স্যার 1 ব্রোমো 3 মিথাইল বিউটেন, তারপরে 2 ব্রোমো 3 মিথাইল বিউটেন, তারপরে 2 ব্রোমো 2 মিথাইল বিউটেন। হ্যাঁ সম্বিদা তুমি এটা করেছো? মানে আমি অ্যাকচুয়ালি স্মল টু লার্জ জন্য আমি কনফিউজ হয়ে গেছি। ব্যাস মানে আগে হবে 1 ব্রোমো, তারপরে 2 ব্রোমো 3 মিথাইল, তারপরে 2 ব্রোমো 2 মিথাইল, একদম ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তারপর বলেছে হাউ উইল ইউ ব্রিং অ্যাবাউট দ্য ফলোইং কনভার্সন গুলো কি করে করবে? 1 ক্লোরোবিউটান থেকে নরমাল অকটেন কিভাবে করেছো বলো? 35 এর A রোমান 1, তো ওটা উড রিঅ্যাকশন হবে, সোডিয়াম আর রিঅ্যাকশন একদম সিম্পল। যখন দেখবে কোনো রিঅ্যাকশন ডাবল হয়ে গেছে বিউটেন থেকে অকটেন, তার মানে উড রিঅ্যাকশন হয়েছে, সোডিয়াম ট্রাইথার দিলে হয়ে যাবে, সিম্পল এক স্টেপ রিঅ্যাকশন। এটা রানি করেছো? সোডিয়াম ট্রাইথার দিয়ে উড রিঅ্যাকশন করেছো 35 এর A রোমান 1? স্যার আমি 35 আর 36 টা করিনি। এখনই দেখে নাও, দেখো 1 ক্লোরোবিউটান থেকে নরমাল অকটেন, বিউটান থেকে অকটেন মানে 4টে কার্বন বেড়ে গেছে, মানে ডবল হয়ে গেছে, মানে উড রিঅ্যাকশন। আচ্ছা সেকেন্ড এটা বলেছে 1 ব্রোমোপ্রোপেন থেকে 2 ব্রোমোপ্রোপেন, তো ওটা প্রথমে 1 ব্রোমোপ্রোপেন কে অ্যালকোহলিক KOH দিয়ে
প্রোপিন হয়ে গেল, হুম তারপর ওখানে HBr দিলে তোমার হুম 2 ব্রোমোপ্রোপেন হয়ে যাবে। একদম তাই, আমি করে দিচ্ছি বোর্ডে একবার। থার্টি ফাইভ এর বলেছে হাউ উইল ইউ ব্রিং অ্যাবাউট দ্য ফলোইং কনভার্সনস। 35 এর এ রোমান 1 বলছে 1 ব্রোমো প্রোপেন থেকে, এটা হচ্ছে 1 ব্রোমো থেকে বলেছে করতে 2 ব্রোমো। তো তুমি ভাবো যে অ্যালকিন ফার্স্টে করবে, তুমি এখানে তাহলে অ্যালকোহলিক KOH দিয়ে হিট করে এখানে বিটা এলিমিনেশন করে দিয়ে তুমি অ্যালকিন বানিয়ে ফেলো, এখানে তুমি অ্যাড করে দাও HBr, অ্যাডিশন হয়ে গেল মার্কোনিক অ্যাসিডে। আচ্ছা এবারে এটা রোমান 2 না? হ্যাঁ আচ্ছা আর কোথায় আছে রোমান 3? রোমান 3 কি করেছে বলো? থার্টি ফাইভ রোমান 3 রানী হ্যাঁ স্যার। 35 রোমান 3টা বলো। স্যার রোমান 3টা হ্যাঁ কিভাবে করেছো? ওই তো 2 ক্লোরোপ্রোপেন কে ফার্স্ট অ্যালকোহলিক KOH দিলে প্রোপিন হয়ে যাচ্ছে। আচ্ছা তাহলে দেখো আমি এক এক করে বলছি, বলেছে 2 প্রোপান থেকে বলেছে 1 প্রোপানল, তাই তো? এটা করতে হ্যাঁ। বলেছে 1 প্রোপানল। হ্যাঁ তুমি ফার্স্টে করেছো বলছো অ্যালকোহলিক KOH হিট এটা করলে, হ্যাঁ তারপরে কি করেছো বলো? তারপরে HBr ইন প্রেজেন্স অফ পেরক্সাইড করে তোমার একদম মানে ওই বিয়ারটা অ্যাড হয়ে গেল অ্যান্টিমার্কোনিক HBr অ্যাসিডে। H2O2 করে তুমি করেছো এরকম করে, এখানে বিআর এডিশন হলো, আর তুমি পরে এখানে তারপরে করেছো ওখানে অ্যাকোয়াস কেবল, aqueous একদম ভালো KOH। হয়েছে। হ্যাঁ তাহলে পাচ্ছ কিনা করতে বলো, এখন সব কিন্তু পড়ার মধ্যেই আসছে এখন। হ্যাঁ স্যার। ঠিক নেক্সট হচ্ছে তোমার এটা 35 এর রোমান 3, 35 এর রোমান 3 হয়ে গেল। এবারে রোমান 35 এর বি বলেছে প্রেজেন্স অফ ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ এর অর্থ এন্ড প্যারাপোজিশন ইনক্রিজেস দ্য রিঅ্যাক্টিভিটি অফ হ্যালোয়ারিনস টুয়ার্ডস নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, এক্সপ্লেইন। এটা কিছু বলতে পেরেছো? আমি মানে কিভাবে সেম করব বুঝতে পারছিলাম। আচ্ছা বলেছে যে ইলেকট্রনে উইথড্রয়িং গ্রুপ থাকে, ধরো এখানে এরকম গ্রুপই থাকে, এখানে বলেছে the presence of electron withdrawing group at ortho and para position, at ortho position and para position, ortho and para position যদি ধরো এরকম করে থাকে, দেখো দুখানা অর্থ এক বসিলাম এখানে, তাহলে বলেছে ইনক্রিজ দ্য রিঅ্যাক্টিভিটি অফ হ্যালোয়ারিনস টুয়ার্ডস নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। মনে করে দেখো তুমি যদি এখানটায় অ্যাকোয়াস NaOH দাও, আমরা এরকম জিনিস পড়েছিলাম, মনে করে দেখো ধরো সেখানে একটা Cl আছে, তুমি সেখানে অ্যাকোয়াস NaOH দাও, তাহলে কি আমার অনেক ইজিলি Cl টা উঠে গিয়ে OH হবে? আমাকে বলো ইয়েস অর নো। মানে এখানে কি ইজিলি OH টা ঢুকবে, Cl টা উঠিয়ে দিয়ে এসিড রিঅ্যাকশন কি হবে এখানে? না এটা কি আগে বলেছি কখন তোমার ক্লাসে? তো বলেছিলাম, এবার মনে পড়ছে 50 খানা কোশ্চেনের একই आंसर। হ্যাঁ কি গো কি ওই আমি জন্য কথা বলছো না কেন? হ্যালোয়ারিনস তো কখনো হবে না, অ্যাকোয়াস দিলে Cl রিপ্লেস করে OH হবে না তো রুম টেম্পারেচারে, কারণ এই প্লাস আর এফেক্ট। হ্যালো ক্লোরোবেনজিনের যে লিখেছি এখানে এই হ্যালোয়ারিনস তো H2 দেয় না, হ্যালোয়ারিনস প্রেসিপিটেট দেবে না সিলভারেটের সঙ্গে, সবার তো একই आंसर। CCl বন্ড গেট পার্সিয়াল ডবল বন্ড ক্যারেক্টার বন্ড অর্ডার ইনক্রিজেস বন্ড স্ট্রেংথ ইনক্রিজেস, কতবার বললাম না? এবারে দেখো যখন তোমার এখানে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকে মানে মাইনাস এর এফেক্ট থাকে এখানে,
তাহলে ইন প্রেজেন্স অফ মাইনাস আর এফেক্টিং গ্রুপ, এটা কিন্তু নরমাল কন্ডিশনে হবে না, এটা কিন্তু রুম টেম্পারেচারে ঘটনাটা ঘটবে। এখানে কিন্তু রুম টেম্পারেচার হবে, কেন হবে আমি বলছি বা দেখো, যদি এখানে NO2 গ্রুপগুলো থাকে এখানে কিন্তু অনেক ইজিলি ওয়েট হয়ে গেল রুম টেম্পারেচারে। নিচেরটা কিন্তু ড্রাস্টিক কন্ডিশনে হয়, আমরা পড়েছি যে নরমাল কন্ডিশনে কিন্তু সিএলটা রিপ্লেস ওয়েট হয় না, ওই যে একই কারণ তো কেন হ্যালোজেনস গুলো লেস রিঅ্যাক্টিভ হয়। কিন্তু যখন তুমি সেখানে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকে তখন তো রিঅ্যাকশন খুব ফাস্ট হয়, কেন? তাহলে ডিউ টু প্রেজেন্স অফ ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ এই যে লোন পেয়ার গুলো আছে এখানে এর কিন্তু কনজুগেশন হবে না, এর কিন্তু কনজুগেশন হবে না। কেন হবে না কনজুগেশন? বিকজ এই যে ডেনসিটিটা কিন্তু অলরেডি এরা পেয়ে নিচ্ছে, মানে NO2 গ্রুপগুলো কিন্তু অনেক বেশি ইলেকট্রন উইথড্র করে নিচ্ছে, দ্যাটস ওয়াই উইথড্র করে নিচ্ছে বলে তাই এখানে কিন্তু কনজুগেশন কিন্তু হচ্ছে না, অনলি সিঙ্গেল বন্ডই থাকছে এখানে, মানে এখানে কনজুগেশনটা স্টপ হয়ে যাচ্ছে, মানে ডিউ টু ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপস আর ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ, so it deactivate the benzene ring for Plasser effect of the chlorine. So NO2 groups are electron withdrawing group, it deactivate the benzene ring for conjugation. The conjugation না হলে তো CCl বন্ডটা সিঙ্গেল বন্ডই থেকে যাচ্ছে, ডবল বন্ড গেইন করছে না, তাই সহজে বেরিয়ে গিয়ে ওই ঢুকে যাচ্ছে। যখন বেনজিন দিকে কোনোটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকবে তখন সেখানে কিন্তু ওই সিএলটা উঠে গিয়ে ইজিলি ওয়েট হয়ে যাচ্ছে, কেন? কারণ কনজুগেশনটা হচ্ছে না, NO2 গ্রুপগুলো বেনজিনকে ডিঅ্যাক্টিভেট করে দিচ্ছে, কনজুগেশন হতে দিচ্ছে না, বুঝছো কি? হ্যাঁ স্যার বুঝেছি। হ্যাঁ স্যার। হ্যালোয়ারিনস ইজিলি ডিজলভ ইন অর্গানিক সলভেন্ট, তো হ্যালোঅ্যালকেনস ইজিলি 36 হ্যালোঅ্যালকেনস ইজিলি ডিজলভ ইন অর্গানিক সলভেন্ট, হোয়াই? তাহলে তুমি বলবে সেখানে যে অর্গানিক সলভেন্টস আর নন পোলার এবং সেখানে হ্যালোয়ারিনস গুলো পার্সিয়ালি নন পোলার, কিছুটা পোলারিটি থাকে, দ্যাটস ওয়াই দে আর ডিজলভ। আর অর্গানিক সলভেন্ট তোমার হাইড্রোজেন বন্ডিং হয় না, নন পোলার বন্ড থাকে, মানে একটা ওই আর সেখানে হ্যালোঅ্যালকেনস এর মধ্যে একটা উইক ডাইপোল ডাইপোল ইন্টারঅ্যাকশন থাকে, তাই সেখানে সলিউবল হয়। আচ্ছা, হোয়াট ইজ নোন অ্যাজ দ্য রেসিমিক মিক্সচার, গিভ ওয়ান এক্সাম্পল। তোমাকে আমি বলেছি যে ইকুয়াল মিক্সচার অফ প্লাস এন্ড মাইনাস, মানে তোমাকে আমি বলেছিলাম মনে করে দেখো, ডেক্সট্রো এন্ড লেভিও দুটোর 1:1 মিক্সচারকে বলে রেসিমিক মিক্সচার। যখন SN1 রিঅ্যাকশন হয় সেখানে ইনভার্সনও হয় আর রিটেনশনও হয়, যখন একটা SN1 রিঅ্যাকশন হয় তোমার সেখানে কিন্তু রেসিমিক মিক্সচার ফরমেশন হয়। বুঝেছো? হ্যাঁ বুঝেছি। যখন সেখানে রেসিমিক মিক্সচার হয় সেখানে কিন্তু তোমার এটা হয়। গিভ অ্যান एग्जांपल, হোয়াট ইজ নোন অ্যাজ রেসিমিক মিক্সচার, গিভ অ্যান एग्जांपल। তাহলে সেখানে বলবে ইকুইভ্যালেন্ট মিক্সচার অফ প্লাস এন্ড মাইনাস আইসোমার। আচ্ছা, এবারে রোমান 36 রোমান 3 কোনটা করেছো? 36 এর রোমান 3 লাস্ট, বাকি তুমি সব করতে পেরে গেছো। 37 তো ইজি কোশ্চেন। তো এটা কি সেকেন্ড বিটটা হবে? দেখি তো, 36 এর রোমান 3 আউট অফ দা C6H5 CH CH3 Br, এই একটা কম্পাউন্ড দিয়েছে and C6H5 CH Br, এখানে আরেকখানা বেঞ্জিন দিয়েছে, দেখো আরেকখানা একটা বেঞ্জিন দিয়েছে C6H5CH, এটাই এই দুটো কম্পাউন্ড দিয়ে বলেছে হুইচ ওয়ান ইজ মোর রিঅ্যাক্টিভ ইন SN1 সাবস্টিটিউশন রিঅ্যাকশন এন্ড ওয়াই। কোনটা কোনটা ইজি SN2 দেবে বলো?
কোনটা আমি বলছি SN1 কোনটা second মোর option ইজিলি হবে? SN1 বলেছি কোনটা ইজিলি SN1 দেয় SN1 মানে সেখানে হবে তোমার কার্বোক্যাটায়ন ফরমেশন মানে এখানে Br বেরিয়ে এখানে প্লাস হবে তাহলে হ্যাঁ আর এখানে এই Brটা বেরিয়ে গিয়ে এখানে প্লাস হবে দেখো কোন কার্বোক্যাটায়নটা বেশি স্টেবল হবে এই কার্বোক্যাটায়নটা অনেক বেশি স্টেবল এটা অনেক বেশি স্টেবল কারণ বেঞ্জিন রিং আছে এখানে তার জন্যই steric hindrance বেশি। হ্যাঁ না স্টেরিক হিন্ড্রেন্স ব্যাপার এখানে আসবে না স্টেরিক হিন্ড্রেন্স কখন আসে যখন তোমার SN2 হয় স্টেরিক হিন্ড্রেন্স ও আসে হ্যাঁ হ্যাঁ SN2 এর সরি সরি সময় হ্যাঁ হ্যাঁ আর এটা শুধু SN1 এ কোনো বেনজিন স্টেরিক আছে। হিন্ড্রেন্স নেই হ্যাঁ কারণ কিনা স্টেরিক হিন্ড্রেন্স জন্য ব্যাক সাইডে অ্যাটাক করতে পারবে না আর এখানে তো ব্যাক সাইডে কোনো ব্যাপারই নেই এখানে ফ্রন্ট সাইডে অ্যাটাক করবে এখানে কিন্তু ব্যাক সাইড থেকে অ্যাটাক করার ব্যাপার নেই রিঅ্যাকশনটা ফ্রন্ট সাইড থেকে অ্যাটাক করবে এবং সেখানে তোমার SN1 তাই সেকেন্ডটা হবে আর 37টা তুই কমপ্লিট পেরে গেছো তাহলে আমার এই হোমওয়ার্ক ডিসকাশন ডান 37 the same question. হ্যাঁ হুম কি বলছো ওটাই বলছি 37 এটা সেম কোয়েশ্চেন। হ্যাঁ সেম কোশ্চেন একদম সলিড স্টেট করনি বলে তাই তো না স্যার আমার সলিড স্টেটটা হয়। আচ্ছা তাহলে চলো এখন পরেরটা শুরু করে দিই আচ্ছা আছো রানী হ্যাঁ স্যার ওর আবিষ্কারের ক্লাস চলছে এখন কি গো তোমার আবিষ্কারের ফিজিক্স ক্লাস হচ্ছে এখন আবিষ্কারের ফিজিক্স ক্লাস হচ্ছে হচ্ছে না মানে ক্লাস হচ্ছে মানে বলছি ক্লাস আবিষ্কারের মানে ফিজিক্স ক্লাস হচ্ছে হ্যাঁ মানে আচ্ছা হ্যাঁ last হয়েছে। মানে এত আস্তে আস্তে ছোট ছোট করে বলছো মানে মানে কনফিউজিং না হচ্ছে কিনা বুঝতে পারছো না 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 হচ্ছে লাস্ট একটা ক্লাস হয়নি স্যার করায় তাই ভাবলাম লাস্ট কদিন হয়নি না, আগের একটা ক্লাস আমি করিনি তাই ভাবলাম মানে আমার তো ও এক্সাম ছিল আচ্ছা না আচ্ছা বুঝতে পেরেছি তার জন্য আমি কনফিউজ ভাবে বলছি আচ্ছা লাস্ট ক্লাস হয়নি হ্যাঁ আর তোমরা তাহলে এখন তো ফিজিক্যালি পড়তে পারবে না সময় তাই তো এখন অনলাইনেই পড়বে হ্যাঁ স্যার তাহলে এখন আমরা শুরু করছি পড়াতে অ্যালকোহল ফেনল ইথার
স্যার আমাদের Alcohol, ফার্স্ট টার্মটা সেপ্টেম্বরে হবে ভুল বললো সেপ্টেম্বরে কি আছে? মানে ফার্স্ট টার্মটা সেপ্টেম্বরে হবে আর কি তার সিলেবাস কি? এখনো দেয়নি সিলেবাস এত তাড়াতাড়ি দেবে আচ্ছা না বাট বললো লিস্ট স্কুলে যে হবে সেপ্টেম্বর মাসে আচ্ছা, ফার্স্ট দেখো অ্যালকোহল। অ্যালকোহল মানে হচ্ছে আর ও এইচ। এখানে OH টা হচ্ছে ফাংশনাল গ্রুপ অ্যালকোহলের, এটা OH টা হচ্ছে কি গ্রুপ? ফাংশনাল গ্রুপ। এবারে দেখো জেনারেল ফর্মুলা CnH2n প্লাস 1OH, এটা ফর্মুলা। অ্যালকোহল এন্ড ইথার আইসোমার্স। যদি তোমাকে বলি যে অ্যালকোহল, তাহলে ইথার এন্ড অ্যালকোহল এরা হচ্ছে তোমার আইসোমার। আইসোমার্স এরা আইসোমার্স কেন? কারণ তুমি জানো এখানে দুজনের সেম ফর্মুলা বা ডিফারেন্ট স্ট্রাকচার, ডিফারেন্ট ফাংশনাল গ্রুপ, এটা হচ্ছে আইসোমার্স। আমরা এখন ডিফারেন্ট টাইপস অ্যালকোহল পড়ব। তার মধ্যে ফার্স্টে হচ্ছে মনোহাইড্রিক অ্যালকোহল। আমরা আগে যা পড়েছি হ্যালোজেন চ্যাপ্টারে এই একই রকমই পড়বে। মনোহাইড্রিক অ্যালকোহল, তাহলে দেখো এই যে লিখেছি মনোহাইড্রিক অ্যালকোহল, এদের কিন্তু তিন রকমের টাইপ হয়, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি। ঠিক আছে, 1 ডিগ্রি কে বলে প্রাইমারি, 2 ডিগ্রি কে বলে সেকেন্ডারি, আর 3 ডিগ্রি বলে টারসিয়ারি। মানে মনোহাইড্রিক অ্যালকোহল তিন ধরনের হয়, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি। মানে 1 ডিগ্রি মানে হচ্ছে প্রাইমারি, যে আর একই কনসেপ্ট। প্রাইমারি মানে ওই একই কনসেপ্ট যেরকম তুমি পড়েছো আগে ডিগ্রি কনসেপ্ট, এটা 1 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, আর এখানে তোমার হচ্ছে এটা তোমার 3 ডিগ্রি পড়লাম। মানে এখানে OH টা হচ্ছে ফাংশনাল গ্রুপ। ওই আগে যেরকম আমরা হ্যালোজেনকে দেখে বুঝতাম, এখানে ওই রকম করে OH দেখে বুঝবো, OH টা হচ্ছে ফাংশনাল গ্রুপ। মনোহাইড্রিক অ্যালকোহলে তিন রকমের ধরন, তোমার সিলেবাসের মধ্যে মনোহাইড্রিক অ্যালকোহলটাই আছে। তোমার আগে যে পুরনো সিলেবাস আইএসসি, সেখানে তোমার ছিল কিন্তু ডাইহাইড্রিক ট্রাইহাইড্রিক সিলেবাস ছিল, কিন্তু এখন যে নতুন সিলেবাস তোমার আইএসসি হয়েছে সেখানে কিন্তু মনোহাইড্রিকটাই অনলি আছে, ডাইহাইড্রিক ট্রাইহাইড্রিক অ্যালকোহল নেই। তাও তোমাকে আমি বেসিক একটু বলে দিচ্ছি। ডাইহাইড্রিক অ্যালকোহল, ডাইহাইড্রিক অ্যালকোহল, ডাইহাইড্রিক মানে যেখানে হ্যালোজেন দুটো আছে, যেখানে অ্যালকোহল ওই দুটো আছে। মানে কিরকম, ধরো তোমার বলছি CH2OH আর এই একটা CH2OH, এই কম্পাউন্ডটার নাম হচ্ছে ইথিলিন গ্লাইকল, এটা ডাইহাইড্রিক অ্যালকোহল। আর তোমার আছে ট্রাইহাইড্রিক অ্যালকোহল। ট্রাইহাইড্রিক অ্যালকোহল মানে যেখানে তোমার তিনখানা আছে OH গ্রুপ, তিনখানা OH গ্রুপ আছে। মানে ধরো এটা হচ্ছে ট্রাইহাইড্রিক অ্যালকোহল, CH2OH CHOH CH2OH, এগুলো হচ্ছে ট্রাইহাইড্রিক অ্যালকোহল। তাহলে এখানে এর নাম হচ্ছে ট্রাইহাইড্রিক অ্যালকোহল, তিনখানা হয়ে যাচ্ছে। তাহলে মনোহাইড্রিক, ডাইহাইড্রিক, ট্রাইহাইড্রিক। ঠিক আছে, তো লিখে নাও।
বলে বলবে বোঝা। হ্যাঁ স্যার হয়ে গেছে। রানী হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা আমরা এবার ডিরেক্ট চলে যাব অ্যালকোহলের প্রিপারেশন। আমাদের কিন্তু অনেকগুলো পড়া হয়ে গেছে আগে, এবারে দেখো রিভিশন শুরু হয়ে যাচ্ছে, মানে অর্গানিক কেমিস্ট্রি লিঙ্ক তো, তা আগের গুলো পড়ে রাখলে পরেরটা পড়তে সুবিধা হবে তোমার, কারণ তোমার এগুলো সব হচ্ছে লিঙ্ক চ্যাপ্টার, একটা সময় একটা লিঙ্ক আছে এখানে। ফার্স্টে হেডিং দিচ্ছি প্রিপারেশন। Preparation of alcohol. Preparation of alcohol. Number 1, preparation. From alkyl halide. এটা তো আর বলতে হবে না, এটা বলে বলে তোমার মুখে ব্যথা হয়ে যাবে তোমার। alkyl halide থেকে মানে RH থেকে, ওই যে aqueous NaOH, aqueous KOH দিয়ে সেখানে SN2 বা SN1 রিঅ্যাকশন হয়ে ROH হলো। এটা আমার আগে বলা হয়ে গেছে, আগের চ্যাপ্টারে ভালো করে বলা হয়ে গেছে। সেই হ্যালাইডটা যেরকম হবে সেই অনুযায়ী SN1 বা SN2 হবে। যদি 1 ডিগ্রি হয় সেখানে SN2 দিয়ে হবে, 3 ডিগ্রি বা 2 ডিগ্রি হলে সেখানে SN1 দিয়ে প্রসিড করবে। কিন্তু ব্যাপারটা পড়ে নিয়েছিল ভালো করে আমরা আগে, সেটা কিন্তু অ্যালকোহলের প্রিপারেশন পড়ে নিয়েছি আমরা। নেক্সট নাম্বার 2, প্রিপারেশন from alkene। আমরা অ্যালকিন থেকে পড়বো এখন। আমরা অ্যালকিন থেকে 3 রকম ভাবে বানাতে পারি। আমরা অ্যালকিন থেকে অ্যালকোহল 3 রকম ভাবে বানাতে পারি। রোমান 1, তার নাম হচ্ছে তোমার অ্যাসিড ক্যাটালাইজড হাইড্রেশন। Acid catalyzed hydration of alkene. Acid catalyzed hydration of alkene. এটা নাম্বার 1 এর আন্ডারে। আমরা অ্যালকিন থেকে 3টে প্রসেস শিখবো। একটা করছি অ্যাসিড ক্যাটালাইজড হাইড্রেশন। তুমি আমি রিঅ্যাকশন এখানে লিখছি, ধরে এটা হচ্ছে অ্যালকিন, এখানটায় দিচ্ছি অ্যাসিড ক্যাটালাইজড হাইড্রেশন। মানে কি, অ্যাসিডটা হচ্ছে ক্যাটালিস্ট, হাইড্রেশন মানে এখানে ওয়াটার দিচ্ছি। বুঝছো? অ্যাসিড মানে যে কোনো অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, যা খুশি অ্যাসিড দাও। অ্যাসিড ক্যাটালাইজড হাইড্রেশন মানে এখানে অ্যাডিশন অফ ওয়াটার হবে, অ্যাসিডটা এখানে ক্যাটালিস্ট। তোমরা আছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা লিখে নাও, দিয়ে বোঝাচ্ছি আমি দিলে তোমাকে। এই যে একটা অ্যালকিন লিখি, তোমাকে কি শিখিয়েছি, তুমি যেখানে এই পৃথিবীতে রাস্তায় হাঁটছো, চলছো, ঘুরছো, তাকাচ্ছো, লোকের সঙ্গে ঘুরতে গেছো, পার্কে গেছো, ইকো পার্কে ঘুরতে এসছো, যেখানেই যাও তুমি যেখানেই দেখবে ডবল বন্ড বসে আছে, তুমি ঘ্যাচাং করে কেটে দেবে ডবল বন্ডকে। তুমি যেখানেই ডবল বন্ডকে দেখবে তুমি চোখ নাক কান বন্ধ করে ঘ্যাচাং করে ডবল বন্ডটা কেটে দেবে। এই তোমার কাজ, আর কিছু কাজ নয়।
ডবল বন্ডকে যেখানে দেখবে সেখানে ঘোরান করে কেটে দাও। তাহলে কি করবে, এই হাতটা কেটে দিয়ে দুটো হাত বের করে দাও এরকম করে। এখানে এই যে হাতগুলো বের করে দিলাম, এখানে কার অ্যাডিশন হবে? এই অ্যাডিশন হবে ওয়াটার, কারণ ক্যাটালিস্ট এখানে অ্যাডিশন হবে ওয়াটার। ওয়াটারের দুটো পার্ট, একটা এইচ পার্ট আর ওইচ পার্ট। তাহলে এখানে বলেছে ওইচ পার্টটা এখানে হবে, এখানে এইচ হবে। আমরা এই রুলটা আগের চ্যাপ্টারে পড়েছি, মার্কোনিকস রুল। তুমি এখানে স্টার মার্ক দিয়ে লিখে রাখো, ভালো করে একটা স্টার মার্ক দাও, আমি বলছি আমি কি লিখতে হবে। লেখো অ্যাসিড ক্যাটালাইজ হাইড্রেশন অফ অ্যালকিন, অ্যাসিড ক্যাটালাইজ হাইড্রেশন অফ অ্যালকিন follows Markovnikov's addition of water. Acid catalyzed hydration of alkene follows addition of water according to Markovnikov's rule. Acid catalyzed hydration of alkene follows the Markovnikov's rule, addition of water. মানে এখানে তোমার addition of water হচ্ছে according to Markovnikov's rule. এই অ্যালকিন শুধু নয়, এই সারা পৃথিবীতে যেখানেই ডবল দেখতে পাবে সেখানেই হাফটা ঘেটান করে কেটে দিয়ে এইচ আর ওইচ লাগাবে। আর মার্কোনিকস রুল বলেছে যেখানে নেগেটিভ পার্টটা সেখানে লাগাবে যেখানে হাইড্রোজেন কম, নেগেটিভ পার্টটাকে সেখানে লাগাবে যেখানে হাইড্রোজেন কম। তার মানে অ্যাসিড ক্যাটালাইজ হাইড্রেশন অফ অ্যালকিনটা হচ্ছে অ্যাডিশন অফ ওয়াটার অ্যাকর্ডিং টু মার্কোনিকস রুল। ঠিক আছে, বুঝছো গো? হ্যাঁ স্যার। মানে নেগেটিভ পার্টটা সেখানেই অ্যাডিশন হবে যেখানে হাইড্রোজেন কম আছে, ওখানেই হবে। আচ্ছা, তুমি এখানে নিজেই বানাতে পারবে এবারে। তাহলে আমার অ্যালকিন থেকে একটা প্রসেস শেখা হয়ে গেল। নেক্সট রোমান 2 দেখো এবারে। নেক্সট যেটা সেটা হচ্ছে তার নাম হচ্ছে oxymercuration and demercuration reaction. Oxymercuration and demercuration reaction. Next chapter. Oxymercuration and demercuration. এটা মানে কি গো? এটা মানে হচ্ছে দেখো এখানে অ্যাডিশন হচ্ছে, আগে রিঅ্যাকশন দেখে জানো। এই একটা অ্যালকিন নিয়েছি, আমি এটাকে বারবার কেন নিচ্ছি, তুমি যা খুশি অ্যালকিন নিতে পারো। এই একটা অ্যালকিন নিলাম, তুমি এখানে রিএজেন্ট নিচ্ছ মার্কিউরিক অ্যাসিটেট CH3CO2 মার্কারি, মার্কিউরিক অ্যাসিটেট NaBH4, সোডিয়াম বোরোহাইড্রেট THF রিঅ্যাকশন মিডিয়াম, টেট্রাহাইড্রোফিউরান, এটা ইথার আর কিছু নয়, ড্রাই ইথার, এটা সাইক্লিক ইথার। এটা মানে হচ্ছে এরকম দেখতে, কায়দা করে লিখছি এই যে এইটা ইথার। তো তাহলে এটা হচ্ছে মার্কিউরিক অ্যাসিডেট আর সোডিয়াম বোরোহাইড্রেট। বেসিক্যালি হাতগুলো খুলে গিয়ে ওই মার্কিউরিক অ্যাসিডেটে ঢুকে যায়, দুটো হাত খুলে গিয়ে এই যে অক্সিমার্কুয়েশন মানে ও সিও সিএইচ ঢোকে এক পাশে। আমি তোমাকে দেখাচ্ছি না করে এই সমস্ত, তুমি সিম্পলি মনে রাখো আমি এটা এডিশন করব আবার বের করে দেব। আমার মেকানিজম এগুলো নেই সিলেবাসের মধ্যে, এই পার্টটা এখানে এডিশন হবে পরে আবার বেরিয়ে চলে যাবে। তাই লিখেছি অক্সিমার্কুয়েশন এন্ড ডিমার্কুয়েশন। ফার্স্টে মার্কিউরিক অ্যাসিডটা এডিশন হবে আবার বেরিয়ে যাবে। তাহলে তুমি সিম্পল মনে রাখো, এখানেও কিন্তু স্টার মার্কে লিখে রাখো এই অক্সিমার্কুয়েশন ডিমার্কুয়েশন তোমাকে এই রিএজেন্টটা দেয়, এখানেও কিন্তু লিখে রাখো তুমি addition of water according to Markovnikov's rule.
এখানেও কিন্তু হবে তোমার অ্যাডিশন অফ ওয়াটার অ্যাকর্ডিং টু মার্কনি কাপ রুল। আর এই সমস্ত যে দেওয়া আছে রিএজেন্ট গুলো, এটা সব ঢপের চক। এটা কিসের চক? এই রিএজেন্ট গুলো কিসের চক? ঢপের চক দেওয়া আছে। হ্যাঁ, ওগুলো ঢপের চক দেওয়া আছে, এগুলো সব এমনি, মানে ওগুলো অ্যাকচুয়ালি রিএজেন্ট। তোমাকে মনে রাখতে হচ্ছে সিম্পল অ্যাডিশন অফ ওয়াটার অ্যাকর্ডিং টু মার্কনিকাস রুল। তাহলে আমরা অ্যালকিন থেকে দুটো পড়লাম, দুটোই বুঝতে পারলাম। তোমাকে বেসিক্যালি এটা মনে রাখতে রিএজেন্ট গুলো, আর কিচ্ছু নয়, জানো তো। অর্গানিক কেমিস্ট্রি রিএজেন্ট মনে রাখতে হলে ব্যাস, খালি টেকনিক শিখে নেওয়া হয়েছিল। তাহলে অ্যাডিশন হচ্ছে এরকম করে, খালি রিএজেন্ট মনে রাখতে রিএজেন্ট গুলো। তাহলে মার্কিউরেশন, ডিমার্কিউরেশন, এখানে হচ্ছে অ্যাডিশন অফ ওয়াটার অ্যাকর্ডিং টু মার্কনিকাস রুল। এবারে আরেকখানা পড়বো প্রিপারেশন অ্যালকিন থেকে, রোমাঞ্চিতে লেখো। আমরা অ্যালকিন থেকে আরেকটা পড়বো, সেটা হচ্ছে, তার নাম হচ্ছে হাইড্রোবোরেশন, হাইড্রোবোরেশন অক্সিডেশন রিঅ্যাকশন। তার নাম হচ্ছে হাইড্রোবোরেশন অক্সিডেশন রিঅ্যাকশন। তুমি একটা অ্যালকিন নাও, আমি বারবার এই অ্যালকিনটাই নিচ্ছি। তুমি সেখানে কি করবে, এখানে নেবে B2H6। এই B2H6 কে বলে ডাইবোরেন, একে বলে ডাইবোরেন, BORANE। কেন ডাইবোরেন কেন গো? এ আবার কি কথা? ডাইবোরেন মানে হচ্ছে এটা BH3 হয়, একে বলে বোরেন, এর ডাইমার, তাই একে ডাইবোরেন বলে। এবারে তুমি এখানে নিচ্ছ THF রিঅ্যাকশন মিডিয়াম, এখানে নিচ্ছ তুমি H2O2 হাইড্রোজেন পেরক্সাইড, আর বেসিক মিডিয়াম NaOH। ডাইবোরেন, হাইড্রোজেন পেরক্সাইড, NaOH আর THF, এই এত কিছু নিলে এখানে সিম্পল অ্যাডিশন হবে ওয়াটার অ্যাকর্ডিং টু অ্যান্টি মার্কনিকাস রুল। এখানে স্টার মার্ক দিয়ে লিখে রাখো, হাইড্রোবোরেশন অক্সিডেশন রিঅ্যাকশন স্টার মার্ক দিয়ে লিখে রাখো, অ্যাডিশন অফ ওয়াটার অ্যাকর্ডিং টু অ্যান্টি মার্কনিকাস রুল। Addition of water according to anti-Markovnikov rule.
কেউ বুঝেছো? হ্যাঁ স্যার। তো মাথায় ঢুকিয়ে নাও দেখি 2 মিনিটে যে এই তিনটে রিঅ্যাকশন কিন্তু একই রকম থেকে হয়ে যায়, অ্যালকিন থেকে সবগুলো হয়েছে কিন্তু তিনটে আলাদা না। এই দুটো হচ্ছে মার্কোনিক কপি, এটা হচ্ছে অ্যান্টি মার্কোনিক কপি। তোমাকে যে রিয়েজেন্ট গুলো দেখ কিভাবে করবে, কিন্তু তোমাকে আমি তিনটে রিঅ্যাকশন স্টেপ গুলো দেখাবো, কিন্তু আমি তোমাকে জাস্ট টেকনিক শিখিয়ে দিলাম, কিন্তু এখানে এইটা দিলে কি হয় তারপরে কি হয় আমি স্টেপগুলো শেখাবো। তুমি আগে এরকমটা বোঝো, তোমাকে আমি এখানে দিলে কি হয় দেখাবো সেটা, তারপরে তোমাকে দেখাবো আমি, তুমি আগে এইটুকুই পড়ো। তোমাকে আমরা দেখাবো সেকেন্ড স্টেপে দেখাবো এগুলো যে কি করে রিঅ্যাকশন গুলো হয়, মানে স্টেপ গুলো তোমার বইয়ে কিন্তু দেওয়া আছে স্টেপ গুলো, যে ফার্স্ট স্টেপে কি হয় সেকেন্ড স্টেপে কি হয়, কিন্তু তোমাকে আমি সিম্পল বললাম তোমার মনে রাখার জন্য। তোমাকে আমি পরে বোঝাবো, কারণ তোমাকে আমি এখন শেখাচ্ছি টেকনিক শেখাচ্ছি যে তুমি কিভাবে মনে রাখবে এই জিনিসটাকে, কারণ বইতে অনেক বড় করে দেওয়া আছে, তাই তোমাকে আমি শুরুতে ঘাঁটাচ্ছি না, তুমি ব্যাপারটাকে আগে একটা সিম্পল করে মনে রাখবো, তাহলে তোমার ব্যাপারটা মাথায় ঢুকে গেল, তখন আমি ব্যাপারটাকে ইলাবোরেট করবো। তাহলে আমি এখন প্রিপারেশন অফ অ্যালকোহল পড়ছি। একটা পড়েছি হ্যালাইড থেকে, যেটা আমরা আগে পড়া হয়ে গেছে এসিডন SN2 দিয়ে, আর সেকেন্ড আমরা পড়ছি এই অক্সিমার্কুরেশন ডিমার্কুরেশন রিঅ্যাকশন, হাইড্রোবোরেশন, অ্যাসিড ক্যাটালিস, এগুলোই পড়লাম। এবার আমরা নেক্সট প্রিপারেশন পড়বো, কিন্তু এগুলো আমি ইলাবোরেট করব পরে, বুঝতে পারবো এটা? হ্যাঁ স্যার। খাতা লিখে নিয়ে পারবে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, লিখে নিয়েছি। Next, number 3. From by fermentation করে বানাবো। এবারে কি করে হয় সেখানে দেখো, C12H22O11 একেবারে সুক্রোজ বা সুগার। এই সুগারে তুমি এখানে দিয়েছো বাইরে থেকে ইস্ট, একটা তুমি বায়োলজিতে পড়েছো, ইস্ট একটা তোমার একটা কি গো, ইস্ট একটা কি? ইস্ট তো ফার্মেন্ট করার জন্য হেল্প করে। হ্যাঁ, তো এবং ইস্টের বডি থেকে অনেকগুলো এনজাইম সিক্রেট করে, একটা নাম হচ্ছে জাইমেস, একটা হচ্ছে ইনভার্টেজ। তো সেখানে গ্লুকোজ, এটা হচ্ছে সুক্রোজ মানে আখের রস, এটা আখের রসটাকে যদি রেখে দাও তুমি কিছুদিন ধরে ইস্ট দিয়ে, তাহলে সেখানে ফরমেশন হয় C6H12O6 প্লাস C6H12O6, দুটোর একই ফর্মুলা বা ডিফারেন্ট স্ট্রাকচার, একটাকে বলে গ্লুকোজ আর একটাকে বলে ফ্রুক্টোজ। এবারে এই যে C6H12O6 নিয়েছি, তুমি এখানে জাইমেজ দাও, জাইমেজ এখানে ইনভার্টেজ দাও, এখানে জাইমেজ দাও, এখানে কি হবে C2H5OH প্লাস CO2, এই রিঅ্যাকশনটা হয় প্লাস ওয়াটার, ব্যালেন্স করলে ব্যালেন্স হয়ে যাবে। তাহলে দেখো তুমি এই যে আখের রস থেকে ইস্ট দিয়ে গ্লুকোজ ফ্রুক্টোজ বানালে, এবং সেখানে গ্লুকোজ ও ফ্রুক্টোজ ইন্টারচেঞ্জ হতে পারে, তুমি সেখানে গ্লুকোজকে নিয়েছো, এখানে এটা গ্লুকোজ, এটাকে নিয়েছো, এই গ্লুকোজটাকে তুমি কিছুদিন রেখে দিয়েছো, কি দিয়ে রেখেছো? ইস্টের বডিতে রেখেছো, ইস্ট দিয়ে। ইস্টের বডির মধ্যে যে জাইমেজ এনজাইমটা থাকে, সেই জাইমেজ এনজাইমটা এই গ্লুকোজটাকে ফার্মেন্টেশন করে সেখানটাকে করে দিয়েছে অ্যালকোহল, এবং সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা বের হচ্ছে, আর ওয়াটার তো আছেই। কি করে বানাতে হয় দেখো অ্যালকোহল বাড়িতে, আমরা বাড়িতে যখন একটা হাঁড়ি নিয়েছি এরকম করে, দেখতে দেখো
এর মাথাটা ঢাকা আছে, এখানে জল আছে, এখানে জল না, জল মানে এখানে তুমি কিছু ভাত দেখেছো, মানে যে ভাত আমরা রাতে খেতে পারি না, বেশি হয়ে যায়, সে ভাতটা রেখে দেওয়া হয়। কিন্তু গ্রামের দিকে লোকেরা কি করে, ওই ভাতটাকে জল ঢেলে রাখে। আমরা যেরকম ভাত বেশি হয়ে গেলে আমরা ফ্রিজের মধ্যে শুকনো ভাতটা ঢুকিয়ে রেখে দিই, গ্রামের দিকে লোকেদের তো ফ্রিজ নেই, ওদের এমনি নর্মাল ওরা থাকে, ঠিক আছে। তো সেখানে ওরা কি করে, সেখানে ওরা এমনি ওই হাঁড়ির মধ্যে জল ঢেলে রেখে দেয় ঢাকা দিয়ে। তো যখন সেটা জল ঢেলে ভাতটাকে রেখে দাও, তাহলে ভাতটা হচ্ছে অ্যাকচুয়ালি সেখানে কি থাকে, কার্বোহাইড্রেট থাকে, এবং সেই কার্বোহাইড্রেটটা হচ্ছে একটা ইউনিট হচ্ছে গ্লুকোজ। তাহলে এবারে ওই যে জিনিসটা যখন জল দিয়ে রেখে দেওয়া হয়, তখন কিন্তু বাইরে থেকে সেখানে আমরা কিছু অ্যাড করছি না, মানে ওই ইস্ট বা কিছু অ্যাড না করলেও আমাদের অ্যাটমসফিয়ারে কিন্তু এরকম অনেক ব্যাকটেরিয়া আছে, যেই ব্যাকটেরিয়াগুলো ওইখানে এন্ট্রি নিয়ে নিচ্ছে, ওই ব্যাকটেরিয়াগুলো এখানে ঢুকে যায়, সেই ব্যাকটেরিয়াগুলো এখানে থেকে তারা এই ফার্মেন্টেশনটা করে। যখন তুই মুখটা খুলে দেবে এখানে এই হাঁড়ি, তখন দেখবে কিছু এরকম বুজবুজ করে কি বেরোচ্ছে, কিছু একটা বুজবুজ বেরোচ্ছে, মানে একটা এই কার্বন ডাই গ্যাসটা এখানে ফরমেশন হয়ে গেছে, ফার্মেন্টেশন হয়ে গেছে এখানে। আমরা এটা দেখি যখন আমরা যখন দোকানে গুড় কিনতে যাই, মোলাসেস গুড় যখন কিনতে যাই, কি সেই গুড় যখন জল জল গুড় হয়, যেরকম কালো কালো দেখতে জল জল গুড় হয়, সেখানে দেখেছি ওপরে কেমন একটা সাদা সাদা কেমন একটা গ্যাঁজে গ্যাঁজে ভাব থাকে, এরকম দেখতে, কি যে বলবো টার্মগুলো, বুঝেছো তো, মানে এরকম দেখতে হয়, মানে সেখানে অ্যাকচুয়ালি ফার্মেন্টেশন বলে দেখে মনে হয় ফুটছে, তো সেখানে কার্বন ডাই গ্যাসটা বেরোয়, ফার্মেন্টেশন হয়ে গেছে অলরেডি। তো এই যে গুড় বা এক রাত্রের বাসি পান্তা, এগুলোর মধ্যে কিন্তু অ্যালকোহল ফর্মেশন হয়ে গেছে, তাই গুড় যখন খাও সেখানে তোমার মধ্যে অ্যালকোহল ঢুকে যায়। যখন তুমি পান্তা ভাত খাও তখন তোমার ঘুম ঘুম লাগে, কারণ একদিন রাত্রে যদি পান্তা ভাত তুমি রেখে খাও, সকালবেলায় উঠে জল ঢেলে যে রাখা যদি হয়, এমনি পান্তা ভাত নয়, ফ্রিজের মধ্যে রেখে হবে না, বাইরে রাখতে হবে, ওপেন জায়গায় রাখতে হবে, মানে ফাঁকা জায়গায়, ফ্রিজে নয়, তখন কিন্তু সেখানে ফার্মেন্টেশন হয়ে যায় এবং সেখানে 11% অ্যালকোহল ফর্মেশন হয়, ওখানে 11% অ্যালকোহল ফর্মেশন হয়। বাড়িতে যে লোকজন যে বিয়ার খায় সেখানে 7% অ্যালকোহল থাকে, কিন্তু আমরা বলি বাবা সে বিয়ার খাচ্ছে, পার্টি করছে, মদ খাচ্ছে, ভদকা খাচ্ছে, রাম খাচ্ছে, হুইস্কি খাচ্ছে, ওইগুলোতে তো অনেক বেশি অ্যালকোহল থাকে, কিন্তু বিয়ারে তো অনেক কম, 7% অ্যালকোহল থাকে, কিন্তু এক রাত্রে বাসি ভাতে মাত্র তোমার 11%, মানে 11% অ্যালকোহল থাকে, সেটা বিয়ারের থেকে অনেক বেশি। এবারে গ্রামে গঞ্জে দেখবে, তোমরা দেখোনি, আমি দেখেছি, তো সেখানে তোমরা দেখেছো কি গ্রামে গঞ্জে যখন যাও রাস্তার মোড়ে মোড়ে লোকগুলো হাঁড়ি কুড়ি নিয়ে বসে থাকে, ওরা এই ভাতটাকেই আমরা যে একদিন রেখে খাই পান্তা করে, ওরা সেটাকে 5 দিন রেখে দেয়, পচিয়ে দেয় ওইটাকে, হ্যাঁ, এবং ওরা সেখানে বাইরে থেকে কিন্তু কিছু মানে প্ল্যান্টের কিছু একটা জিনিস অ্যাড করে দেয়, যেরকম আমরা বলছি বাইরে থেকে ইস্ট অ্যাড করে ইন্ডাস্ট্রিতে, কিন্তু ওরা কিন্তু সেখানে, ওরা তো ইস্ট পাবে না, তো কস্টলি জিনিস ওরা পাবেই না, ওরা সেখানে কিছু গাছ থেকে জিনিস পাওয়া যায়, মানে কিছু প্ল্যান্ট, কিছু সিডস থাকে, সেই সিডস গুলোকে অ্যাড করে দেয় ওখানে, এবং ওই সিডটা অ্যাড করার পরে ওইখানে ওই রেটটা অনেক ইনক্রিজ করে যায় ফার্মেন্টেশনের, এবং সেখানে ওই ভাতটা পুরো পচে যায় এবং ওইটা পুরো একটা হাঁড়িয়া মতো হয়ে যায়। সো বেসিক্যালি কন্টেন্স সাম অ্যালকোহল, আর অন্য কিছু নয়, মানে ওরা সেটা অনেকটাই মানে লোকাল ওয়েতে প্রিপেয়ার করছে। যখন সেটাকে ইন্ডাস্ট্রি প্রিপেয়ার করা হয়, ধরো গ্রেপসকে পচিয়ে তুমি বানালে, সেটা কিন্তু ওয়াইন হয়ে গেল তোমার সেখানে, হ্যাঁ, ডিফারেন্ট ফ্রুটসকে পচিয়ে পচিয়ে যে বানানো হয়, পচানো মানে ফার্মেন্টেশন, ভালো কথায়, ওটাই হচ্ছে তোমার সেখানে ডিফারেন্ট ফ্রুটস, যে সমস্ত তুমি ওয়াইন পাওয়া যায় সেগুলো সবই কিন্তু তোমার ডিফারেন্ট ফ্রুটস থেকে পাওয়া যায়। তো এই হচ্ছে ফার্মেন্টেশনের প্রসেসটা, বুঝতে পারলে কিছু? হ্যাঁ, তাহলে কি বাড়িতে বানাবে, বাড়িতে বানিয়ে খাবে? না, খাবে না, আচ্ছা। তাহলে দেখো আমার সাথে অ্যালকোহল প্রিপারেশন হয়ে গেল, এবারে এই অ্যালকোহলটা প্রিপারেশন করা হবে, এবারে অ্যালকোহলে কিন্তু ওয়াটার থাকে, এভাবে বানালে এর নাম হচ্ছে ইথিল অ্যালকোহল। এবারে এই অ্যালকোহল তুমি কোথা থেকে পাচ্ছ? গ্রেন থেকে পাচ্ছ, মানে চাল থেকে লোকে বানায়, কেউ কেউ হুইট থেকে বানায়, তো এই জন্য কে বলে গ্রেন অ্যালকোহল, এই C2H5OH কে বলে গ্রেন অ্যালকোহল বলে। এবারে এই যে অ্যালকোহলটা আছে যেটা বানালে এখানে প্রিপেয়ার করলে, তো এই যে C2H5OH এই অ্যালকোহলের সঙ্গে ওয়াটার মিশে থাকে, ওয়াটার, তুমি এই ওয়াটার কিন্তু সেপারেট করতে পারছো না, তুমি এই ওয়াটারটাকে
সেপারেট করতে মানে পারছো হিট করে সেপারেট করতে, কিন্তু যখন এই পার্সেন্টেজটা 95.6% ইথাইল অ্যালকোহল এবং 4.4% অ্যালকোহল হয়ে গেল, তখন তুমি কিন্তু একে সেপারেট করতে পারছো না। 95.6% ইথাইল অ্যালকোহল এবং 4.4% ওয়াটার হয়ে গেলে তুমি কিন্তু তাকে সেপারেট করতে পারছো না। কেন? এই মিক্সচারটাকে বলে অ্যাজিওট্রপিক মিক্সচার। তুমি টার্মটাকে শুনেছো, এটাকে বলে অ্যাজিওট্রপিক মিক্সচার। আমি সব মুছে দিলাম এগুলো। ভালো করে গল্পটা শুনে নাও, এখানে বাড়িতে বানাতে পারবে। একে বলে, এটা কিন্তু একটা, এই মিক্সচারটাকে বলে অ্যাজিওট্রপিক। একে বলে অ্যাজিওট্রপিক মিক্সচার। এই অ্যাজিওট্রপিক মিক্সচারটা কি হয় দেখো, মানে ফিক্সড বয়লিং কন্টেন্ট, মানে তুমি হিট করলে তুমি সেপারেট করতে পারছো, দুজন একসঙ্গেই ভোলাটাইল হয়ে চলে যাচ্ছে, মানে সেপারেট হচ্ছে না। একে বলে অ্যাজিওট্রপিক মিক্সচার, মানে ফিক্সড বয়লিং পয়েন্ট কন্টেনিং মিক্সচার এটা। এবং এই যে C2H5OH এবং ওয়াটার, এই কম্পোজিশনটাকেই বলে রেকটিফাইড অ্যালকোহল বা রেকটিফাইড স্পিরিট। একে বলে রেকটিফাইড স্পিরিট। তারপর রেকটিফাইড স্পিরিট মানে হচ্ছে 95.6% অ্যালকোহল এবং 4.4% ওয়াটার। যেই স্পিরিটটা দিয়ে আমাদেরকে ইনজেকশন দিয়ে ডাইরেক্ট রেকটিফাই করে, এরকম করে ইনজেকশন দেওয়ার সময় আমি টিউবের মধ্যে স্পিরিট নিয়ে ডাইরেক্ট ক্লিন করে কিনা বলো, ওই জায়গাটা ক্লিন করে, ওটাই অ্যাকচুয়ালি রেকটিফাইড স্পিরিট। ঠিক আছে? এবারে এই রেকটিফাইড স্পিরিট কত কাজে লাগে? মেডিসিন লোকে প্রিপেয়ার করে রেকটিফাইড স্পিরিট থেকে, লোকে যে হোমিওপ্যাথি মেডিসিন বানায় সেখানে রেকটিফাইড স্পিরিট থাকে। এই যে এখন যে সমস্ত স্প্রে, স্যানিটাইজার যাই বলো, সবই তো এই রেকটিফাইড স্পিরিট থাকে। এ অনেক চাহিদা। কিন্তু লোকে যখন ট্রান্সপোর্টে যায় এখান থেকে ওইখানে, যে সমস্ত লোকেরা ট্রান্সপোর্টেশন যুক্ত থাকে তারা এটা খেয়ে নেয়, রাস্তায় যাওয়ার সময় সব খেয়ে নিচ্ছে। তাহলে আর কি করে লোকে হ্যান্ড স্যানিটাইজার বানাবে, আর কি করে লোকেই বা কোনো হোমিওপ্যাথি মেডিসিনের কোনো পাঠাবে ইন্ডাস্ট্রিয়াল পারপাসে? তো পারছে না করতে। এই জন্য কি হয়, এই রেকটিফাইড স্পিরিট, এটা তো আমি বলি এটা রেকটিফাইড স্পিরিট, লোকে সব খেয়ে রাস্তাঘাটে সব খেয়ে নিচ্ছিল লোকে। এবার দেখো তুমি এখান থেকে কি করে 100% কি করে পাবে? তুমি এটাকে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দিয়ে একদিন রেখে দাও, তখন তুমি সেখানে নিয়ারলি 100% অ্যালকোহল পাবে। নিয়ারলি মানে 99.9% পাওয়া যায়, 100% পাওয়া যায়, তাহলে লিখে দিচ্ছি 100% পাওয়া যায়। এই যে 100% ইথিল অ্যালকোহল, এর নাম হচ্ছে অ্যাবসলিউট অ্যালকোহল। এর নাম হচ্ছে অ্যাবসলিউট অ্যালকোহল। এর নাম অ্যাবসলিউট অ্যালকোহল, মানে এই যে 100% অ্যালকোহল আছে এর নাম হচ্ছে অ্যাবসলিউট অ্যালকোহল, মানে এটা পিওর অ্যালকোহল, মানে এখানে কোনো ওয়াটার নেই। এবারে তাই দেখেছো কি, যখন আমাদেরকে হোমিওপ্যাথি ওষুধ খেতে দেয় তখন জিভ বের করে এক ড্রপ ডক্টর ফেলে দেয়, পুরো জিভটা পুড়ে পুড়ে যায় বাবা, উফ কি বলবো। কেন কি না, ওটার মধ্যে খুব বেশি স্ট্রং অ্যালকোহল থাকে, অনেক বেশি অ্যালকোহল থাকে, স্ট্রং একদম, তাই জিভ পুড়ে যায়। জল দিয়ে খেলে ওর থাকবে না। রাস্তাঘাটে রাস্তাঘাটে ওই বাইকওয়ালাগুলো ছেলেগুলো ওরা ওই জল ফল নিয়ে ঝল ঢেলে রাত্রে অন্ধকারে খায় রাস্তাঘাটে বসে বসে, এই জন্য জল মিশিয়ে খায়। আচ্ছা, যাতে লোকে এটা খেতে না পারে, ইন্ডাস্ট্রি ব্যবহার হয়, কিন্তু অনেক কাজে লাগে, পেইন্ট, বার্নিশ, কেমিস্ট্রি ল্যাবরেটরিতে লাগে কাজে, হোম ইন্ডাস্ট্রি, মেডিসিন সব প্রিপেয়ার করা হয় এখান থেকে। এই জন্য কি হয়, যাতে লোকে খেতে না পারে, তখন এখানে কি হয়, এখানে মেশানো হয় কি দেখো, এটার সঙ্গে মেশানো হয় CH3OH, এটা মিশিয়ে দেওয়া হয়। এটা কিন্তু পয়জনাস, এটা খুব খেলে সে মারা যাবে, এটা ভীষণ পয়জনাস, মিথিল অ্যালকোহল এটা পয়জনাস। তখন এই রেকটিফাইড স্পিরিটের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়, তখন এই মিক্সচারটাকে বলে, মানে C2H5OH প্লাস ওয়াটার প্লাস CH3OH, এই পুরো মিক্সচারটাকে বলে মিথাইলেটেড স্পিরিট। মিথাইলেটেড স্পিরিট। এবারে কেন এটা খেলেও মারা যাবে কেন? কারণ CH3OH যেটা আছে বললাম,
এই CH3OH-টা আমাদের বডিতে যে এনজাইম থাকে সেই এনজাইমটার নাম হচ্ছে ডিহাইড্রোজেনেজ। সেই ডিহাইড্রোজেনেজ এনজাইমটা এই CH3OH কে অক্সিডাইজ করে ফর্মালডিহাইড করে দেয়, আর ওই ফর্মালডিহাইডটা আমাদের যে অপটিক নার্ভ থাকে তাকে ডিস্ট্রয় করে দেয়। তাই লোক বেশি দিন যদি এটা খেয়ে নেয়, মানে বেশি দিন না, যদি বেশি মাত্রায় খেয়ে নেয় তাহলে চোখ অন্ধ হয়ে যায়, কারণ চোখ দেখতে পাবে না, কারণ অপটিক নার্ভ ডিস্ট্রয় করে দেবে এই জিনিসটা অক্সিডাইজ হয়ে গিয়ে। তাই আর বেশি খেয়ে নিলে সে লোকটা অন্ধ হওয়ার পরে মরেই যাবে। তার মানে এবারে মানুষের তো লোক, মানুষ যত ভাবছে ঠিক আছে মরবো তো মরবো, ও তো বিড়ির প্যাকেটের উপর দেখছি যে ওর মৃত্যু লেখা, এটাও তো খাচ্ছে, বিড়ি সিগারেট তো সব খাচ্ছে, তাই না? কি গো, সিগারেটের প্যাকেটের ছবিগুলো দেখেছো, দেখতে কেমন লাগে? টিভি খুললে অ্যাড দিচ্ছে, তাও তো লোক ওই সময় তো খাচ্ছে, আরাম করে বসে বসে খাচ্ছে। হ্যাঁ, বাসে, ট্রামে, ট্রাকে, ট্রেনে, মেট্রো সব জায়গায় লোক খাচ্ছে। তুমি ওদেরকে বলতে গেলে তোমাকে ধরে পিটিয়ে ওই ট্রেনে নিচে ঢুকিয়ে মেরে দেবে তোমাকে, তুমি বলতে পারো লোককে আর। তো এই হচ্ছে এখন ব্যাপার। এটা হচ্ছে, তাহলে কি কি বুঝতে পারলাম? রেকটিফাইড স্পিরিট, অ্যাবসলিউট অ্যালকোহল, এগুলো সব শর্ট কোশ্চেন থাকবে। মিথিলেটেড স্পিরিট, তোমাকে আমি লোকের আক্কেলটা বলছি, ওটা এইটা মেশানোর পরে লোক খেয়ে নিচ্ছে, এটা মেশানোর পরে লোক খেয়ে নিচ্ছে। যে সমস্ত অ্যালকোহল স্পিরিট ল্যাম্প জলে, বা আমরা পেইন্ট বার্নিশ যে করতে বাড়িতে যদি কোনো ডিজাইন করি, কোনো পেইন্ট করা হয় বা বার্নিশ করা হয়, দরজায় কোনো পলিশ হয়, তখন সেখানে লোকে এইটা ব্যবহার করে। তো লোকে এটাও খেয়ে নিচ্ছে, কারণ এর কোনো কালার নেই, লোকে বুঝতে পারছে না যে কি আছে, ও অ্যালকোহল, তাহলে একটু খেয়ে নিতে কি এমন লাগে দেখতে। তো এই জন্যই এখানে মিশিয়ে দেওয়া হয়, কেরোসিন তেল মিশিয়ে দেওয়া হয়, কেরোসিন তেল ব্লু কালারের, তাতেও লোক খেয়ে নিচ্ছে। তখন ঠিক আছে, তখন তার সেখানে অ্যাড করলো রাবার এক্সট্রাক্ট। রাবার এক্সট্রাক্টের ভীষণ বাজে গন্ধ, তাও লোক খেয়ে নিচ্ছে। তখন সেখানে মেশানো হলো কপার সালফেট পয়জন, তাও লোক খেয়ে নিচ্ছে। তখন সেখানে মেশানো হলো ন্যাপথা, বাজে একটা গন্ধ মেশানো হলো, তাতেও লোক খেয়ে নিচ্ছে। বুঝেছো তো? মানে ন্যাপথা, রাবার অনেক কিছু মেশানোর পর লোক খেয়ে নিচ্ছে। তো আর কি করবে লোক, আর কিছু উপায় নেই বাঁচানো। তো আবার লোক কি করছে শুনে, এটাকে নিয়ে গিয়ে তোমাকে বাস্তবটা বুঝিয়ে দিচ্ছি, বুঝতে পারবে কেমন করে কাজ করে লোকে। এই যে এই এত কিছু মিশিয়ে দেওয়া হয়, এই মেশানোর পর তুমি যে অ্যালকোহলটা পাও, এই চোলাই মদ বলে, যে রাস্তাঘাটে ওই মগরাহাটে লোকগুলো খেয়ে খেয়ে মরে যায়, 200 জন লোক একসঙ্গে, 300 জন লোক মরে গেল, বুড়ো বুড়িগুলো সব খেয়ে মরে গেল। কারণ কি, বাড়ির লোকগুলো অ্যাটলিস্ট পরে অনেক টাকা পাবে, ক্ষতিপূরণ পাবে। এখন তো নতুন স্কিম চালু করেছে না, যে মদ খেয়ে মরে গেলে তোমাকে অনেক টাকা দেবে গভর্নমেন্ট। তো এই জন্য সবাই ওইখানকার লোকগুলো মদ খেয়ে, এই চোলাই মদ খেয়ে মরে যায়। চোলাই মদ খেয়ে মরে গেল। চোলাই মদ খেয়ে মরছে কেন? যারা চোলাই মদের ব্যবসা করে তারা কি করে জানো? তারা হচ্ছে তোমার এই ব্যাপারটাকে নিয়ে নেয় একসঙ্গে, এটাকে ওরা বাজার থেকে কিনে নিয়ে এসে এর উপরে ব্যবসা করে আবার। মানে এক ট্যাঙ্কি ধরে নিয়ে এলো, লাইসেন্স নেই, এমনি নিয়ে এলো, দিয়ে নিয়ে এসে ওখান থেকে 1 লিটার নিল, দিয়ে ওখানে জল, কেরোসিন তেল, আরো কিছু জিনিস মিশিয়ে ওরা বিক্রি করলো। মানে 1 লিটার থেকে ওরা 10 লিটার বানালো। ওরা তো কেমিস্ট্রির লোক নয়, ওরা তো পার্সেন্টেজও বুঝতে পারে না, কোনো প্রপোর্শনও জানে না, তো ওরা যা কথায় মিশিয়ে দেয়। ওই মেশাতে গিয়ে লোককে বিক্রি করলো, লোক খেয়ে মরলো। ঠিক আছে, ওই সমস্ত প্রফিট করার জন্য বিক্রি করে। চোলাই মদ মানে হচ্ছে বিষ, মানে এর সঙ্গে আরো কিছু বিষ মিশিয়ে দেয়, লোকে বিষও মিশিয়ে দেয়, ওগুলো লোক খেয়ে নেয়, ওদের খেয়ে এরকম হয়ে গেছে। বুঝেছো? ভাবছে বাবা স্যার কেমিস্ট্রি না পড়ি কি সমস্ত পড়াচ্ছে, আমাদের উল্টো পাল্টা শেখাচ্ছে। কি ও কথা বলো তোমার সঙ্গে? যা বাবা, টাওয়ার খুব উইক হয়ে গেছে রানীর। আচ্ছা, বুঝেছো তো এটা? এবারে ঠিক আছে, তাহলে কি বাড়িতে বানাবে এবারে? অনেক লাভ আছে কিন্তু এগুলো বানালে। এটা হয়ে গেল তোমার। এবার নেক্সট দেখো, এই যে পড়লাম ইথিলের উপর পড়ালাম, এটা কিন্তু তোমার যে গাড়ির যে ট্যাঙ্কি আছে সেখানেও অ্যাড করতে পারো। তুমি হয়তো 1 লিটার কিনলে, তুমি ভাবছো ঠিক আছে আমি 1 লিটার কিনলাম, তার মধ্যে 500 ml খেয়ে নিলাম, বাকি 500 ml ঢাললাম গাড়িতে। হ্যাঁ বলো।
Sir, হ্যাঁ শোনা যাচ্ছে না কি বলছো গো? আর একবার বলো, তোমার নেটটা, তুমি আমাকে তো শুনতে পাচ্ছ তো সব কথা? শোনা গেল না রানী, আর একবার বলো কি বলছো? ও রানী, তোমাকে তো শোনা যাচ্ছে না তো। যা, নেক্সট দেখো পাওয়ার অ্যালকোহল। পাওয়ার অ্যালকোহল, যে সমস্ত কান্ট্রিগুলোতে অনেক বেশি দাম পেট্রোলের কিন্তু অ্যালকোহল সস্তা, তারা গাড়ির ফুয়েল চেম্বারে অ্যালকোহল ঢালে, C2H5OH ঢালে স্যার পেট্রোলের স্যার সঙ্গে। পাওয়ার অ্যালকোহল কি আরেকটা টাইপ? হ্যাঁ পাওয়ার অ্যালকোহলটা কি আরেকটা টাইপ অ্যালকোহল? আরেকটা টাইপ, হ্যাঁ দেখাচ্ছি তো। হ্যাঁ মানে অ্যালকোহল না, মানে ইথেল অ্যালকোহল, ইথেল অ্যালকোহল প্লাস আচ্ছা আচ্ছা পেট্রোল প্লাস বেনজিন। আচ্ছা। sir, হ্যাঁ শুনতে পাচ্ছেন? এখন শোনা যাচ্ছে, হ্যাঁ। স্যার দেখো মিথাইল আমি এখন তোমাকে বলছি পাওয়ার অ্যালকোহল। পাওয়ার অ্যালকোহল মানে হচ্ছে এটা এখান থেকে, এটা কিন্তু ফুয়েল একটা, মানে ইথেল অ্যালকোহল তুমি যদি পেট্রোলের সঙ্গে মেশাও তাহলে ডিরেক্ট মিশবে না, তাই সেখানে বেনজিন মেশাতে হয়। ইথেল অ্যালকোহল ডিরেক্ট পেট্রোলের সঙ্গে মিশবে না, তাই ইথেল অ্যালকোহল, বেনজিন প্লাস পেট্রোল, এই তিনটের মিক্সচারকে বলে পাওয়ার অ্যালকোহল। তুমি এটা দিয়ে গাড়ি চালাতে পারবে, পেট্রোল ইঞ্জিন মানে পেট্রোলের সঙ্গে মেশালে গাড়ি চলবে, কিন্তু পেট্রোলের সঙ্গে ডিরেক্ট মিক্সিং হবে না, তাই সেখানে নেওয়া হচ্ছে বেনজিন নেওয়া হয়। তুমি তাহলে বেসিক্যালি কতগুলো টার্ম ছিল দেখো, ফার্মেন্টেশন, এজোট্রপিক মিক্সচার, রেকটিফাইড স্পিরিট, মিথেলেটেড স্পিরিট, পাওয়ার অ্যালকোহল, অ্যাবসলিউট অ্যালকোহল। তোমাকে এগুলো বললাম আর গল্প শিখিয়ে দিলাম, গল্পটা বললাম যে লোকে কি করে। তোমার এই বাস্তু জিনিস জানা উচিত, লোককে তাহলে তুমি হেল্প করতে পারবে। মুছে দেবো এটা। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। প্রিপারেশন অফ অ্যালকোহল। বই খোলো, আমি বই মার্ক করবো। বই খুলেছো? হ্যাঁ স্যার। এক সেকেন্ড স্যার। অ্যালকোহল খোলো। তো হ্যাঁ স্যার বলছি যে আমার বইতে ডাইহাইড্রিক আর ট্রাইহাইড্রিক পলিহাইড্রিক অ্যালকোহল দেওয়া রয়েছে, মানে ওইগুলো পড়তে হবে? না, ওগুলো এখন পড়তে হবে না, তুমি একদম শুরুর পেজটা খোলো, মানে শুরুতে তো ওইগুলো জাস্ট নামও দেওয়া আছে, শুরুতে আমার নামগুলো বলেছি, কিন্তু রিঅ্যাকশন গুলো পড়তে হবে না। আচ্ছা, শুরুতে ইন্ট্রোডাকশনে ক্লাসিফিকেশন অফ অ্যালকোহল, মনোহাইড্রিক, ডাইহাইড্রিক এসব দেওয়া আছে, তুমি সেখানে পড়বে, ওই প্রাইমারি সেকেন্ডারি গুলো পড়ে নেবে, যা যা বলেছি একটু দেখে নেবে, প্রাইমারি অ্যালকোহল, সেকেন্ডারি, টারসিয়ারি। অ্যালাইলিক তুমি জানো, বেঞ্জাইলিক তুমি জানো। স্যার কোন পার্টটা বলছেন? হ্যাঁ স্যার বলো। একবার প্রথম থেকে একটু বলবে, আমি জাস্ট বের করব। হ্যাঁ তুমি ফার্স্ট পেজটা একবার খুলে প্রথম থেকে দেখো, বলবে। তুমি তোমার বইয়ের ফার্স্ট পেজটা খুলেছো, অ্যালকোহলটা খুলেছো? হ্যাঁ হ্যাঁ। এবারে দেখো বলছি, এটা শুরুতে তো একটু ইন্ট্রোডাকশন দেওয়া থাকবে, তুমি এসে একটু দেখে নেবে, একটু জাস্ট দেখে নেবে, মানে ওই প্রাইমারি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহল, টারসিয়ারি অ্যালকোহল, অ্যালাইলিক অ্যালকোহল, বেঞ্জাইলিক অ্যালকোহল,
নোমেনক্লেচার অফ দ্য অ্যালকোহল এগুলো তুমি নরমাল নিজেই করতে পারো। আচ্ছা, তুমি এবারে নেক্সট চলে যাও, বাকি কিছু না বেশি পড়ে মেথড অফ প্রিপারেশনে চলে যাও। প্রিপারেশন চলে যাও, প্রিপারেশন পেয়েছো হাইড্রেশন অফ অ্যালকিন পেয়েছো, ডিরেক্ট হাইড্রেশন। হাইড্রেশনে তুমি দেখে নাও অ্যাডিশন অফ ওয়াটার অ্যাকর্ডিং টু সিম্পল মার্কোনিকভ রুল। তোমাকে আমি মেকানিজম দেখাবো, জাস্ট তোমাকে আমি সিম্পল শিখিয়েছি আগে যে কনসেপ্টটা। আচ্ছা, এরপরে দেখো মানে অ্যালকিন থেকে ফার্স্টে দেওয়া আছে বইতে তোমার যে অ্যালকিন থেকে হাইড্রেশন মেকানিজম তোমাকে আমি শেখাবো বলছি বারবার। হ্যাঁ, মেকানিজম আমি পড়াইনি, তুমি সিম্পলটাকে বুঝে নাও যে অ্যাডিশনটা কেমন করে হচ্ছে। সেকেন্ড হচ্ছে হাইড্রোবোরেশন অক্সিডেশন পেয়েছো? হ্যাঁ স্যার। মার্ক করো। তোমার কি বইতে সেখানে দেওয়া আছে অক্সি মার্কোরেশন দেওয়া আছে কি? বলো দেখি দেওয়া আছে কিনা। ওই তো হাইড্রোবোরেশন অক্সিডেশন অফ অ্যালকিন। হ্যাঁ, মার্ক করো। গ্রিগনার রিজন এখন আমি পড়াইনি, পড়াবো তোমাকে, ওটা এখন বাকি আছে পড়াতে, ভীষণ ইম্পর্টেন্ট ওইটা। আচ্ছা, তারপরে কোথাও পেয়েছো কি হাইড্রোলিসিস অফ অ্যালকিল হ্যালাইড? হ্যাঁ স্যার পেয়েছি। মার্ক করে না, আগে চ্যাপ্টার বলা ভালো করে হয়ে গেছে, বলানো। আচ্ছা, তোমাকে এইগুলোই বলেছি, মানে অ্যালকিল হ্যালাইডটা বলেছি, আর বলেছি হাইড্রোবোরেশন রিঅ্যাকশন, অক্সি মার্কুরেশন ডিমার্কুরেশন, হাইড্রেশন অফ অ্যালকিন, আর ফার্মেন্টেশনটা দেখো পরে কোথাও উল্টে দেখো একটু পেয়ে যাও কিনা। ম্যানুফ্যাকচার অফ ইথানল ফার্মেন্টেশন প্রসেস পেয়েছো? ফার্মেন্টেশন স্টার্চ থেকে রেকটিফাইড স্পিরিট পাওয়ার অ্যালকোহল পেয়েছো? আমি পাইনি। একটু পরে উল্টাও, যেখানে আলাদা করে লেখা আছে দেখো, আলাদা করে একটা দেওয়া আছে ম্যানুফ্যাকচার অফ অ্যালকোহল, ম্যানুফ্যাকচার অফ ইথানল, দেখো আলাদা করে আছে। আমি বুঝতে পারছি না কোথায়, মানে আমি খুঁজে পাচ্ছি না। না না, আমি বলছি তুমি খুলেছো কি? হ্যাঁ স্যার, প্রিপারেশনটাই তো খুললাম। হ্যাঁ, প্রিপারেশনের মধ্যে সেখানে তোমার দেওয়া নেই, তাই তো? না, ফার্মেন্টেশনটা প্রিপারেশনে দেওয়া নেই, তাই তো? না এখানে তো হাইড্রোলাইসিস, তারপরে রিডাকশন অফ কার্বক্সিলিক অ্যাসিড, তারপর রিডাকশন অফ অ্যালডিহাইড কিটোন, তুমি তারপরে একদম ফিজিক্যাল প্রপার্টিতে চলে যাচ্ছে। তুমি একটু পরে উল্টাও, পরে উল্টিয়ে তুমি সেখানে ইথানলে যাও, দেখো কিছু আলাদা করে মিথানল ইথানল দেওয়া আছে, একটু পরে উল্টাও। স্যার হ্যাঁ, বলছি যে এই ফার্মেন্টেশনটা ইন্ডাস্ট্রিয়াল প্রপার্টিজ অফ অ্যালকোহলের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইন্ডাস্ট্রিয়াল প্রসেস। তুমি রানী বইতে ফার্মেন্টেশন পেয়েছো? রানী বইতে ফার্মেন্টেশন পেয়েছো? রানী যা, সমর্পিতা বইতে ফার্মেন্টেশন পেয়েছো? পরে পেয়েছো, উল্টে পেয়েছো? তো খুঁজছি। হ্যাঁ স্যার। কত পেজ নাম্বারটা বলো না ওকে, সমর্পিতাকে। স্যার আমার তো নতুন বই। ও, তো আমি ঠিক আছে, এটা পরে খুঁজে নেব। হ্যাঁ খুঁজে নেবে, ওখানে যেগুলো বললাম সবগুলো সেখানে পেয়ে যাবে। মানে তোমার বইতে না একটু পরে অ্যালকোহলের ফিজিক্যাল কেমিক্যাল প্রপার্টির পরে আলাদা করে মিথানল ইথানল দেওয়া আছে, তুমি সেখানে পাবে, বুঝেছো? হ্যাঁ স্যার ঠিক আছে, মানে দেখে নেব। ফিজিক্যাল কেমিক্যালের পরে একদম শেষের দিকে আলাদা করে দেওয়া আছে মিথানল ইথানল করে, তুমি সেখানেই পেয়ে যাবে ফার্মেন্টেশন। ঠিক আছে, আমি খুঁজে নেব পরে। হ্যাঁ, তাহলে দেখো এইগুলোই তোমাকে পড়িয়েছি আজকে এই বই থেকে। হ্যাঁ স্যার। আমার কিন্তু প্রিপারেশনটা বলতে বাকি আছে, এরপরে কেমিক্যাল রিঅ্যাকশন পড়াবো অ্যালকোহলের। তাহলে ঠিক আছে, বাড়ি বাড়ি পড়বে এগুলো।
ঠিক আছে, তাহলে সানডেতে কি পড়বে? সানডেতে হ্যালো অ্যালকেন হ্যালোডেন্স এর এক্সাম নেব বলেছি, ছোট করে পরীক্ষা ফার্স্টে নেব, তারপরে হচ্ছে তোমার আমি করব, কি করব বলো তো, তারপর তোমার আমি হচ্ছে করব, আরে বাবা ওই পড়াবো এই চ্যাপ্টারটা পরে কন্টিনিউ করব, ঠিক আছে? ঠিক আছে। মানে পরীক্ষা নেওয়ার পরে অ্যালকোহলটা কন্টিনিউ করব।